সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙল। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। এত সকালে উঠে কি করব? কি করবি মানে? কালকে কি বলেছিলাম তোকে? কি বলেছিলে? আমাদের সাথে আজকে যাওয়ার কথা বলেছিলাম না তোকে? আম্মু, আমি তো বলেছি তোমরা যাও, আমি যাব না। তোর সমস্যা কি সেটাই তো বুঝলাম না। সেটা তুমি বুঝবেও না। এখন যাও, আমাকে ঘুমাতে দাও। তাহলে তুই যাবি না? বললাম তো আমার কাজ আছে। কর তুই তোর কাজ। আম্মু চলে গেল। আমার কোথাও যেতে ভালো লাগে না। আর এই রোগা শরীর নিয়ে তো কোনো মেয়ের সামনেই না। নিজের উপরে মাঝে মাঝে রাগ হয়। শালার কোনো দোকানে গিয়েও আমার সাইজের শার্ট প্যান্ট পাওয়া যায় না। সবগুলো সেলাই করে চাপিয়ে নিতে হয়। আমি আর না ঘুমিয়ে উঠে মোবাইল আর হেডফোন নিয়ে ছাদে এলাম। আজ বাসায় কেউ থাকবে না, একটু শান্তিতে গেম খেলা যাবে। কিছুক্ষণ পর আবার আম্মু এলো। পেয়েছিস তো আজকের দিনটা ফ্রি, সারাদিন শুধু মোবাইল টিপবি, কেউ কিছু বলবে না। হ্যাঁ, সেটাই তো ভাবছি। যদি খেতে ইচ্ছে করে বা পেটে টান পড়ে তবে একটু কষ্ট করে নিচে গিয়ে খেয়ে আসবেন। সেটা আর বলতে হবে না। আমি কি এখনো ছোট আছি? বড় হইলি কবে? এখনো খাবার জন্য জোর করে ডেকে নেওয়া লাগে? হয়েছে, তোমরা যাও তো। আমার খাওয়ার ইচ্ছা হলেই খেয়ে নেব। তোর তো সেই ইচ্ছাটা কোনোদিনও হবে না। শুধু ফোনে গেম খেললে পেট ভরে যাবে। তোমরা যাবে কখন? এখনই বেরিয়ে পড়বো। সে এত সকালে মেয়েদের অফিস খুলে বসে আছে তোমাদের মেয়ে দেখাবে বলে? চিন্তা তোকে করতে হবে না। তোর তো ঘুম ভাঙে বেলা 11টায়। হয়েছে, তোমরা যাও এখন। শরীরের দিকে একটু খেয়াল করে খাবারটা খেয়ে নিস। আম্মু বকবক করতে করতে চলে গেল। আমিও খেলায় মন দিলাম। আম্মু, ভাইয়া, বড় মামা আর আব্বু চলে গেল ভাইয়ার জন্য মেয়ে দেখতে। সকালের খাবার খেতে লাগলাম। তারপর বেলা 12টার পর। মজাই অন্যরকম। আজ কলেজ যায়নি। দুপুরে গোসল করে বিছানায় গা এলিয়ে দিয়ে কিছুক্ষণ শুয়ে রইলাম। কখন যে ঘুমিয়ে গিয়েছি সেটা আমার মগজে নেই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আম্মুরা চলে এসেছে। আম্মু, কখন এলে তোমরা? একটু আগেই। ভাবি কেমন দেখলে? জানি না। দেখে এলে আবার বলছো জানি না? বলো না কেমন দেখতে। আমার বলতে সমস্যা আছে। ভাবি কি কেমন দেখতে সেটা বলতে আবার সমস্যা কিসের? তোর সকালে যাওয়াতে যে সমস্যা ছিল আমারও সেই একই সমস্যা। এরকম করছো কেন? আমাকে বলবে না? আমার প্রয়োজন মনে হচ্ছে না। আচ্ছা, না বললে নাই। ভাইয়া কোথায়? জানি না। তুই কি ভাত খেয়েছিস? খেয়েছি। কই, যতগুলো রেখে গিয়েছিলাম ততগুলোই তো আছে। কোথা থেকে খেলি? খেয়েছিলাম ওখান থেকেই। বলো না ভাইয়া কোথায়? রুমে আছে হয়তো। আমি সোজা ভাইয়ার রুমে চলে আসলাম। এসে দেখি ভাইয়া শুয়ে আছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। কিরে, শ্বশুরবাড়ি থেকে খেয়ে এসে ঘুমিয়ে পড়লি নাকি? নাকি স্বপ্নেও বউকে দেখছিস? কোনো সারা শব্দ নেই? সত্যি সত্যি ঘুমিয়ে গেছিস নাকি? গায়ে হালকা ধাক্কা দিয়ে বললাম। এখন কান কাছে একদম বকবক করবি না, একটু ঘুমাতে দে শান্তি মতো। তার মানে তুই ঘুমাস নেই? তোর জ্বালায় ঘুমিয়েও শান্তি আছে? ভাবির কোনো ছবি এনেছিস? না, কোনো ছবি আনিনি। দেখা না একটু, দেখলে কি ফুরিয়ে যাবে? সত্যি বলতো, ছবি এনেছিস কি না? হ্যাঁ, একটা। একটু দেখা তো। ভাইয়া বালিশের নিচ থেকে ছবিটা বের করে দিল। বাহ, ছবি দেখি বালিশের নিচে নিয়ে ঘুমানো হচ্ছে। বেশি বকবক না করে ছবিটা দেখে আবার রেখে যাস। এখানে ভাবি কোনটা? পেছন থেকে যে গলা ধরে আছে। ও, তাহলে এটাই ভাবি? আরে পুরো কথাটা তো বলতে দিবি। ওটা হচ্ছে ওর বোন, আর যাকে জড়িয়ে ধরে আছে এটাই হচ্ছে। থাক, আর বলতে হবে না, বুঝতে পেরেছি। কিন্তু এখানে ওর বোনের ছবি দিল কেন? এটা ছাড়া আর কোনো ছবি ছিল না দেওয়ার মতো। ও, দেখতে তো মাশাল্লাহ। এটাই কি ফাইনাল? কিছুদিনের মধ্যেই বিয়ের তারিখ ঠিক করবে। এত তাড়াতাড়ি? কোথায় এত তাড়াতাড়ি, এটা আরো দেরি হয়ে গেল। তোমার তো আর তর সইছে না। তোর ছবি দেখা হয়ে থাকলে ছবিটা রেখে যায় এখন। আচ্ছা, যাচ্ছি। মনে হয় ছবিটা আমি নিয়েই যাব। ঢং দেখলে বাঁচি না। আমি পকেট থেকে মোবাইলটা বের করে একটা ফটো তুলে নিলাম। ভাইয়ার বালিশের কাছে ছবিটা রেখে আমার রুমে চলে আসি। এই মেয়েকে তো আমি আগে দেখেছি। ভাবির বোন, মানে হবু ভাবির বোন। আমরা একই কলেজে একই ক্লাসে পড়ি। কখনো সামনাসামনি দেখিনি বা কথা হয়নি, তাই একটু চিনতে সমস্যা হচ্ছিল। আর এমনিতেও আমি মেয়েদের সামনে খুব কমই যেতাম।
একটু পর বন্ধুদের ফোন দিয়ে আসতে বেরিয়ে পড়লাম খেলার উদ্দেশ্যে। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন পার হয়ে গেল। এরই মাঝে ভাইয়ার বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গিয়েছে। বেশ ভালোই লাগছিল, সামনে একটা অনুষ্ঠান আছে বলে। কিন্তু আমার আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হলো না। যখনই মনে পড়ল শরীরের কথা, আবার মন বেদনায় ভরে গেল। তখন অনুষ্ঠানে তো অনেক আত্মীয় স্বজন আসবে। আমার এই চেহারা আর লিকলিকে শরীর নিয়ে তাদের সামনে যেতে লজ্জা লাগে। বিয়ের আর মাত্র 6 দিন বাকি। ভাবলাম এই 6 দিনই শরীরের যত্ন নিয়ে ঠিক মতো খাওয়া দাওয়া করে একটা ভাবে আসতে হবে। কিন্তু এই 6 দিনে কি করা যায়? তবুও চেষ্টা করতে তো আর সমস্যা নেই। আর এমনিতেও নিজের ভাইয়ের বিয়ে বলে কথা, বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতেও পারবো না। শেষমেশ অনেক কষ্ট করে 6 দিনে রুটিনটা শেষ করলাম। সকাল বিকাল মুখে সাবান, ফেস ওয়াশ ইত্যাদি ঘষতে ঘষতে যেন মুখের খোসা উঠে গিয়েছে। এখন মনে হচ্ছে আরও কিছুদিন সময় পেলে ভালো হতো। কিন্তু যখন সময় থাকে তখন মনে হয় সময় তো আছেই, পরে করা যাবে। এভাবেই সকাল সাজে ঘষতে ঘষতে একদম বিয়ের দিন চলে এলো। ভালো লাগে যখন মনে হয় যে একটা সুন্দরী ভাবির বোন আছে, কিন্তু ওনার সামনে যেতেই তো লজ্জা করবে। যাই হোক, বিয়ের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। অনেকেই চলে এসেছে, বাসাটাও সাজানো হয়েছে। একে একে সবাই তৈরি হয়ে নিচ্ছে বরযাত্রী যাওয়ার জন্য। আমার একবার মনে হচ্ছে যাব না, আবার মনে হচ্ছে যাব না। কি করব, কেমন একটা দোটানার মধ্যে পড়ে গেলাম। শেষে বন্ধুদের জোরাজোরিতে যেতেই হলো। সবাই গাড়িতে করে ভাবিদের বাসার সামনে এসে থামলাম। কেমন যেন আনইজি ফিল হচ্ছে, এত মানুষের সামনে যেতে হবে এটা ভেবে। কিরে, তুই কি গাড়ির মধ্যে থাকবি নাকি নিচে আসবি? আমি না গেলে হয় না? পাগল হলি নাকি? আমার যেতে ইচ্ছা করছে না। শালা বাতাবাজি বাদ দিয়ে নেমে আয়, এত মানুষের মধ্যে টানাটানি করাস না। তাড়াতাড়ি নেমে আয়, দেখ কত সুন্দর সুন্দর মেয়েরা আসছে। তোর তো শুধু এক ডান্ডা, মেয়েদের পিছনে ঘোরা। শুনলাম তোর নাকি একটা বেআইন আছে, কোথায় একটু আলাপ করিয়ে দিলি না? আমি তো এখনো দেখিনি, তোর সাথে কিভাবে আলাপ করিয়ে দেব? শালা এখনো আলাপ করিসনি? পাবো কোথায় যে আলাপ করব? তোরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবি নাকি ওইদিকে যাবি? আমরা তিনজনেই একসাথে ভিতরে চলে গেলাম। একটু আগেই ভাইয়াকে গাড়ি থেকে নামিয়ে গেটের সামনেই বসানো হয়েছে। সবাই গেটের সামনে আনন্দ করছে। সাগর আর রাহাত ওইখানেই আছে, আমাকেও নিয়ে গিয়েছিল। আস্তে করে ওইখান থেকে কেটে পড়েছি। গেটের ঝামেলার ইতিহাস সবাই জানেন। ঝামেলাটা মিটিয়ে সবাই ভেতরে প্রবেশ করলো। আমিও আস্তে আস্তে ভিতরে চলে এলাম। সবার থেকে আলাদা হয়ে বেড়াচ্ছি। এখন মনে হচ্ছে আমিও যদি ঠিকমতো খাওয়া দাওয়া করতাম, শরীরের যত্ন নিতাম, তাহলে সবার সাথে গিয়ে মজাও করতে পারতাম। শুধু চেহারা খারাপ বলে যে কারোর সাথে কথা বলা যাবে না বা কারোর সামনে যাওয়া যাবে না এটা কিন্তু নয়। তবে আবার নিজের কাছেই খারাপ লাগে। শুধু মনে হয় লোকে কি বলবে, লোকে কি বলবে এটা ভেবেই আরো বেশি খারাপ লাগে। যাই হোক, আমি আমার মতো এক পাশে একটা চেয়ারে বসে আছি। হঠাৎ দেখি সাগর আর রাহাত আর ওদের সাথে 3টা মেয়ে কথা বলতে বলতে আমার দিকেই আসছে। আর ওই 3টা মেয়ের মধ্যে একটা হচ্ছে ভাবির বোন। নিজের বোনের বিয়ের জন্য অনেক সুন্দর করেই সেজেছে, যে কেউ দেখলে প্রেমে পড়ে যাবে। আমি বুঝতে পারলাম না ওরা ওদেরকে এদিকেই আনছে কেন। কোনো দিশা না পেয়ে পকেট থেকে ফোনটা বের করে মাথা নিচু করে ফোন টিপছি। আর তখনই আমার কেমন জানি ভয়ও লাগতে শুরু করেছে। ওরা যত কাছে আসছে ততই বুকের ধুকধুকানিটা বেড়েই চলেছে। কোথায় কোথায় বেড়াচ্ছিস তুই? এই তো এখানেই ছিলাম। তোর ভাইয়ের বিয়ে আর তুই সবার থেকে আলাদা হয়ে যাচ্ছিস? কোথায় আলাদা বেড়াচ্ছি, আমি তো এখানেই। হয়েছে, আর এই হচ্ছে সাদিয়া, আমাদের সাথে এই কলেজে পড়ে, আর এটাই তোর বেআইন। আমি একবার তাকিয়ে আবার মাথাটা নিচু করে নিলাম। সাদিয়া, তোর বেআইনকে দেখতে চেয়েছিলি, এই যে এটাই। আমার দিকে তাকিয়ে 3টা মেয়েই মুচকি হাসছে। একটা মেয়ে বলল, আমার দেখা হয়ে গিয়েছে, আর দেখবো না, তোরা থাক, আবার দেখা হবে। আচ্ছা যা। ওরা 3জন হাসতে হাসতে চলে গেল। নিজের কাছে অনেক খারাপ লাগছে। কিরে, তোর আবার কি হলো? তোরা ওদের এখানে নিয়ে আসলি কেন? ওরাই তোকে দেখতে চাইছিল তাই।
ওরা দেখতে চাইলো আর নিয়ে এলেই। তুই এরকম করছিস কেন? আচ্ছা বাদ দে, তোরা যা হাঁটাহাঁটি কর, আমি এখানেই আছি। এখানে থাকবি মানে? চল আমাদের সাথে। আরে না, তোরা যা, আমার ভালো লাগছে না। তোর ভালো লাগে কোনটা একটু বলবি? কিছুই ভালো লাগে না, তোরা যা তো, আমি এখানেই আছি। ওরা আর কথা না বলে চলে গেল। আমি আমার মতো বসে আছি। হঠাৎ দেখে সাদিয়া অন্য একটা মেয়েকে আমায় ইশারা করে দেখাচ্ছে। দুইজনই মিটিমিটি হাসছে। ব্যাপারটায় প্রচণ্ড খারাপ লাগলো। হতে পারি কালো, তাই বলে কি এইভাবে? আমি ওদিকে আর না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে রইলাম। অনেক খারাপ লাগছে নিজের কাছে। আমি ওখান থেকে উঠে অন্য এক সাইডে এসে আম্মুকে ফোন দিলাম। কি রে, ঠিক মতো গিয়ে পৌঁছেছিস তো? হ্যাঁ আম্মু, আমার এখানে একদমই ভালো লাগছে না। কেন, কিছু হয়েছে? একটু শরীর খারাপ লাগছে। তাহলে ওখানে কাউকে বলে একটা রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নে। না, আমি বাসায় চলে আসছি। বাসায় আসবি মানে? সবাই একসাথে গিয়েছিস, তুই একা চলে আসবি কি করে? আমার ভালো লাগছে না, আমি বাসায় চলে আসছি এখনই। আমি তোকে বললাম ওখানে একটু রেস্ট নিতে। আমি পারবো না, ভালো লাগছে না একদম, আমি চলে আসছি। তোর যা ভালো মনে হয় তাই কর, আমার একটা কথাও শুনবে না। আম্মু রেগে গিয়েছে, কিন্তু কিছুই করার নেই। ফোনটা রেখে বাইরের দিকে রওনা দিলাম। কাউকে না জানিয়ে বাসায় চলে এসেছি। রুমে এসে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। আরেকটু থাকলে হয়তো দম বন্ধ হয়ে মারা যেতাম। খুব অস্বস্তি হচ্ছিল ওখানে। শুয়ে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে গিয়েছে। কিছুক্ষণ পর লাফ দিয়ে ঘুম থেকে জেগে উঠলাম, কারণ স্বপ্নেও ওই বিয়ে বাড়িটা দেখেছি। আমি আর সাদিয়া একসাথে বসে খাবার খাচ্ছি। এটা কি সহ্য করা যায়? যার জন্য বাড়িতে এসে ঘুমিয়ে আছি, এখানে সেই একই দৃশ্য। এখন দেখি স্বপ্নেও বাস্তব দেখতে শুরু করেছি। যেটা বাস্তবে অসম্ভব ছিল, সেটা সম্ভব করে দিল। যাক, ভালোই হয়েছে। ফোনটা হাতে নিতেই দেখি অনেকগুলো কল এসেছে, যার মধ্যে সাগর, রাহাত আর ভাইয়ার ফোন এসেছে। ঘুমিয়ে থাকার সময় এসেছিল। আগে থেকেই জানতাম যে ফোন আসবে, তাই সাইলেন্ট করে রেখেছিলাম। ফোনটা নিয়ে ছাদে এসে ভাইয়াকে ফোন দিতে যাব, তখনই ভাইয়ার ফোন। কোথায় তুই? আমি বাসায় চলে এসেছি। কাউকে কিছু না জানি বাসায় গিয়েছিস কেন? আমার ভালো লাগছিল না, তাই চলে এসেছি। একবার কাউকে বলে যেতে তো পারতি। কতবার ফোন দিলাম তাও ধরলি না। আমি বাসায় এসে ঘুমিয়ে গিয়েছিলাম তো, তাই ধরতে পারিনি। আর কতক্ষণ লাগবে তোদের আসতে? এই তো চলে আসছি, এখন সবাই গাড়িতে উঠছে। ভাবিদের বাসা থেকে কেউ আসছে? হ্যাঁ, আমার নানি শাশুড়ি আর কে যেন ভালো মতো চিনতে পারিনি। ফোনটা রেখে ছাদেই বসে রইলাম। কিছুক্ষণ বসে থাকার পর দেখতে পারলাম ভাইয়াদের গাড়ি চলে এসেছে। আস্তে আস্তে আশেপাশের লোকজন চলে আসলো নতুন বউ দেখতে। আমি আর নিচে গেলাম না, ছাদেই বসে রইলাম। সবাই মিলে ভাইয়া আর ভাবিকে গাড়ি থেকে নামিয়ে ভিতরে নিয়ে গেল। আমি ছাদের এক কোণায় দাঁড়িয়ে রয়েছি। একটু পরেই ছাদে কারো আসার আওয়াজ পেয়ে পিছনে তাকিয়ে দেখি সাগর আর রাহাত। শালা কিছু না বলেই চলে আসলি কেন? আমার ভালো লাগছিল না, তাই চলে এসেছি। চলে আসছিস ভালো কথা, কিন্তু কাউকে বলে তো আসতে পারতি। কত খুঁজেছি তোকে জানিস। সরি, বুঝতে পারিনি। তুই তো এখনো কচি খোকা আছিস, কিছুই বুঝিস না। হয়েছে, চুপ কর। আর আমরা চলে যাচ্ছি। এখনই যাবি? হ্যাঁ, এখন তো আর কোনো কাজ নেই। আর কালকে কলেজে আসিস, কলেজে দেখা হবে। ওরা দুজন চলে গেল। এখন ছাদে আসতে শুরু করেছে লোকজন। আমি আর কিছুক্ষণ ছাদ থেকে নিচে চলে এলাম। নিচেও দেখি অনেক লোকজন। নিজের রুমে এসে বসে আছি, তখনই ভাইয়া আমার রুমে এলো। কিরে, কি অবস্থা তোর? এই তো। কি হয়েছে তোর? তখন চলে আসলি কেন? তখন ভালো লাগছিল না, তাই চলে এসেছি। তো কাউকে কিছু বলে আসলে কি হতো? সবাই যার যার কাজে ব্যস্ত ছিল, তাই ভাবলাম কাউকে বিরক্ত না করাই ভালো হবে। ভাবির কাছে যা, আগে কান টেনে লম্বা করে দেবে। কেন, ভাবির আবার কি হলো? তুই কাউকে না বলে চলে আসাতে রাগে পড়ছে। ব্যাপার না, ভাবিকে বুঝিয়ে বললেই সব বুঝবে। আমি অনেক বলেছি কিন্তু কিছুই শোনেনি। শুধু একটাই কথা, তুই কাউকে না বলে চলে আসলি কেন? ভাবি কোথায় এখন? রুমে আছে হয়তো। আচ্ছা, একটু পরে গিয়ে দেখা করে আসবো। একটা কথা বলতো। কি? তুই তো ভাবির ব্যাপারে সবই জানিস, বলতো ভাবি কি পছন্দ করে? কিসের কথা বলছিস? আরে ভাবি কি খেতে পছন্দ করে সেটা জিজ্ঞাসা করছি। তেমন কিছু নেই, তবে চকলেটটা পছন্দ করে একটু। আচ্ছা যা,
আমি সন্ধ্যায় গিয়ে ভাবির সাথে দেখা করে আসব। একটু সাবধানে যাস। সেটা তোকে বলতে হবে না। ভাইয়া বাইরে চলে গেল। আমি সবসময় নিজেকে সবার থেকে আড়াল করে রাখি। সবাই আমাকে ভুললেই বাঁচে। বাসা থেকে বেরিয়ে দোকানে গেলাম, কিছু চকলেট নিয়ে আবার বাসায় ফিরে ভাবির রুমে গেলাম। গিয়ে দেখি ভাবি বসে আছে। কেমন আছো? তুমি? আমার দিকে একবার তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিল। আমিও ভাবির সামনাসামনি সোফাতে গিয়ে বসলাম। এখানে কি তোমার? আমার ভাবিকে দেখতে এসেছি। তোমার তো কোনো ভাবি নেই। কে বলল? এই তো আমার সামনেই বসে আছে। না, আমি তোমার ভাবি না। এখনো আমার উপর রেগে আছো? আমার ভালো লাগছিল না, তাই চলে এসেছিলাম। ভালো না লাগলেই চলে আসতে হবে? কাউকে তো বলে আসতে পারতে। সবাই কত টেনশন করেছে জানো? আমি তো কাউকে তেমন চিনি না, আর সবাই যার যার কাজে ব্যস্ত ছিল। আমি তো ছিলাম, আমাকে বলতে পারতে। আচ্ছা, আমার ভুল হয়েছে, এরকম আর হবে না। আমি কিছুই শুনতে চাই না, তুমি যাও এখান থেকে। আমি সরি বলছি তো। আমার কারোর সাথে কোনো কথা নাই। দেখো তো এটা কি? চকলেটের প্যাকেট বের করে। চকলেট? এবার রাগ কমেছে? না। আমি তো জানতাম কারোর প্রিয় জিনিস হাতে পেলে রাগ অভিমান সব ভেঙে যায়, কিন্তু এখানে তো সেটা হলো না। তাহলে কি এতদিন ভুল জেনে এসেছি? কি হলো, কথা বলছো না কেন? আচ্ছা থাকো, আমি চলে যাচ্ছি। এই বলে উঠে চলে আসতে যাব। ওই দাঁড়াও, আমি তোমাকে একটা শর্তে মাফ করতে পারি। কি শর্ত? এভাবে আমাকে মাঝে মাঝে চকলেট এনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেব। এইবার আমার কাছে এসো। কেন? আরে আসো তো, ভয় নেই। কেন? আমি ভাবির কাছে যেতেই আমার কান ধরে নিল। ব্যথা লাগছে তো? আদর করলেও ব্যথা লাগে বুঝি? আদর করলে যদি এরকম হয় তাহলে রেগে গেলে কি হবে? বুঝতেই তো পারছো। তাহলে এমন কোনো কাজ করো না যাতে আমি রেগে যাই। আচ্ছা ঠিক আছে, এবার তো কানটা ছাড়ো। শুনলাম তুমি নাকি ঠিকমতো খাওয়া দাওয়া করো না। কান ছেড়ে দিয়ে বলল। কে বলল তোমাকে? সবাই বলেছে। সবাই বলতে কে বলেছে? বলেছে যেই হোক, সেটা তোমাকে জানতে হবে না। আমি এসে গেছি, এখন সময় মতো খেতে হবে। আচ্ছা দেখা যাবে। শুধু দেখি বললেই হবে না, খেতে হবে। আর না হলে কান ধরে টেনে নিয়ে খাবার টেবিলে বসাবো। আমার পা দেখেছো? মানে কি বলতে চাচ্ছ তুমি? তুমি কান ধরার আগেই এই পা দিয়ে দৌড়ে পালিয়ে যাব। তুমি তো দেখছি অনেক পাজি। তোমাকে সাহায্য করতে হলে আমার বোন কি লাগবে? কেন? তোমার বোনকে দিয়ে কি হবে? আমার বোনকেও তোমার সাথে বিয়ে দিব। তোমার ওই সুন্দরী বোন আমার মতো সুটকিকে বিয়ে করবে না। সেটা আমি দেখব। তোমার সাথে বিয়ে দিয়ে তারপর দুই বোন মিলে তোমাদের দুই ভাইয়ের যে কয়টা শিরা বাঁকা আছে সব সোজা করে দিব। পারবে না, তোমার বোনকে ঘুষি দিয়ে দাঁত ফেলে দেব। দেখা যাবে কি করতে পারো। কাল আসবে সাদিয়া। কাল? কেন, হাওয়া বেরিয়ে গেল নাকি দেব সাহেব? আরে না। কি কথা হচ্ছে দুজনের? সেটা কি তোমাকে বলতে হবে? অবশ্যই। মোটেও না। ভাবি, তোমার সঙ্গী চলে এসেছে, এবার তোমরা আমাদের কাজ করো, আমি গেলাম। কি বললি? আমাদের কিসের কাজ? দাঁড়া। কে শুনে কার কথা? এক দৌড়ে পগার পার। দৌড়ে রুমের বাইরে চলে এলাম। আমার নিজের রুমে এসে ওভাবেই শুয়ে পড়লাম বিছানায়। কাল সাদিয়া আসবে, এটা ভেবেই বুকের মধ্যে ব্যথা শুরু করে দিল। আমি কিভাবে যাব ওর সামনে? দেখি কালকে আসুক, তারপর ভাবা যাবে। পরের দিন সকালে ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি সাগরের ফোন। কিরে এত সকালে? কোথায় তুই? বাসাতেই আছে। কলেজে আসবি না? না রে, আজকে মনে হয় কলেজে যাওয়া হবে না। দূর শালা, তোরা আজ কলেজে যাস না, আজ আমাদের বাসায় চলে আয়। তোদের বাসায় কি কাজ? আজ সাদিয়া আসছে আমাদের এখানে। তো আমরা এসে কি করব? থাক, তোদের আসতে হবে না বলেই ফোনটা কেটে দিলাম। দাঁড়া, তোদের কিভাবে আনতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আমি রাহাতকে ফোন দিলাম। কি রে, কোথায় তুই? বাসাতেই। কলেজে আসবি না? না রে, আজ যাওয়া হবে না। কেন? আজ সাদিয়া আর কিছু মেয়ে আসবে আমাদের এখানে। সত্যি? তাহলে তোর তো ঈদ লেগে যাবে। ধুর, আবল তাবল কথা বলিস না।
সাগরকে বললাম আসতে, কিন্তু ও আসবে না। কেন, কি বলে? ওর নাকি কিসের কাজ আছে, তাই কলেজে যাবে। দাঁড়া, আমি দেখছি। তো ওদের যদি এত সমস্যা হয় তাহলে আর আসতে হবে না। ফোনটা কেটে দিলাম। আর টেনশন নেই, আগামী 20 মিনিটের মধ্যেই ওরা দুজন আমাদের বাসায় চলে আসবে। আর এর মূল কারণ হচ্ছে রাহাত। মধুর সন্ধান দিয়ে দিয়েছি, এখন মৌমাছি একাই চলে আসবে। উঠে সকালের যাবতীয় প্রাকৃতিক কাজগুলো সেরে নিচে আসলাম। দেখি অনেক খাবার রান্না হয়েছে। আমার আশা দেখি সবাই চুপ হয়ে গেল। আমি ব্যাপারটা কিছুতেই বুঝতে পারলাম না। আমি আসাতে কথা বন্ধ হয়ে গেল কেন সবার? এত খাবার? হ্যাঁ, তোমাকে বলেছিলাম না আজ আমার বাসা থেকে লোক আসবে, তাদের জন্যই এইসব। তোর আর চিন্তা কিসের? তুই তো খাবারগুলো শুধু দেখবি, তোর তো আর খাবার মুরদ নেই। কে বলেছে আমি খেতে পারি না? আমি বলছি। দেখবে আমি কি করতে পারি। তুই কি করতে পারিস তা আমার খুব ভালো করে জানা আছে। আমি কথা না বলে খাবার বেড়ে নিয়ে খেতে শুরু করে দিলাম। আজ জিতটা জেগেই উঠেছে। সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। রান্নাটাও ভালো হয়েছে। খেতে খেতে অনেক খাবার খেয়ে নিলাম। আমার জীবনে এত খাবার কখনো খাইনি। আমার জীবন বললে ভুল হবে, আমার জীবনটাই বা কয়দিন হলো, মানে যে কয়দিন বেঁচে আসছি তার মধ্যে আজকেই এত খাবার খেলাম। খেয়ে সোজা হতে পারছি না। খাওয়া শেষ করে উঠতেই আম্মু ভাইয়া সবাই একসাথে হেসে উঠল। সবাই একসাথে হেসে ওঠাতে বেশ চমকে উঠলাম। সবাই এমনভাবে হাসতেছে যেন বিশ্ব জয় করে এসেছে। পাগল হয়ে গেলে নাকি সবাই? তুই তাহলে ফাঁদে পা দিলি? কিসের? তোকে খাওয়ানোর জন্য। মানে বুঝলাম না। আমি বলছি তুমি নাকি খাবার খাও না, তাহলে এগুলো কিভাবে খেলো? আমার তো বিশ্বাস হচ্ছে না যে তুই এতগুলো খাবার খেলি। দেখতে হবে না বুদ্ধিটা কার ছিল। আমার মাথায় কিছুই ঢুকছে না। কেউ কেউ একটু খোলাসা করে বলবে এখানে কি হয়েছে? তোকে খাওয়ানোর জন্য তোর ভাবি এসব করেছে। কি করেছে? এটাও আমি বলছি, আমি আম্মুর থেকে সব শুনছি। তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো না, আর এটাও জেনেছি যে তোমার জিদটা একটু বেশি। আমি এটাই কাজে লাগিয়েছি। মানে? কোনো মানে না। আমি আম্মুকে বলেছিলাম যেন তোমাকে রাগিয়ে দেয়, আর সেটাই হলো তুমি রাগ করে জেদের বসে কতগুলো খাবার খেয়ে নিলে। তার মানে তোমরা তখন এই বিষয় নিয়ে কথা বলছিলে, আর আমি আসাতেই সবাই চুপ হয়ে গেল। হ্যাঁ, এটাই শেষ, আর খাওয়াতে পারবে না। দেখা যাক। আমি আর ওখানে এক মুহূর্ত থাকলাম না। আমার সাথে এত বড় বাটপারি। আমি যখনই সিঁড়ির কাছে আসছি তখনই পিছন থেকে কারোর ডাক পড়ল। তাকিয়ে দেখি সাগর আর রাহাত হাজির। তোরা নাকি আসবি না, তাহলে আসলি কেন? এই যে আছেন একটা, জোর করে নিয়ে আসলো। এসে ভালোই করেছো। আমি তোমাদেরকে আসতে বলতে চেয়েছিলাম। আচ্ছা, ভেতরে যাও। আমরা তিনজন ভেতরে চলে এলাম। সাদিয়ারা এখনো আসেনি? না। সত্যি? ওই মেয়েগুলো আসবে তো? জানি না। কোন মেয়েগুলো? সাদিয়ার সাথে আরও কিছু মেয়ে আসার কথা ছিল। হ্যাঁ, তোকে যদি বলে দিতাম তাহলে তুই আসতি না? আচ্ছা, তুই কি কখনো ভালো হবি না? সব সময় মেয়েদের পেছনে ঘোরা ছাড়া আর কোনো কাজ পাস না। আমি কি তোদের মতো নিরামিষ নাকি? তুই নিরামিষ কাদের বললি? তোদেরকেই বললাম, তাছাড়া আর কাদের বলবো? এটা কিন্তু ঠিক বললি না। একদিন দেখবি তুই এই মেয়ের চক্করে পড়ে শেষ হয়ে যাবি, বুঝেছিস? ও তো আজকেই ধরা খেয়েছে। মেয়েটাই কিছুই আসছে না, শুধু সাদিয়া। এগুলো তোদের আনার জন্য বলেছিলাম আর কি। ঠিক হয়েছে, এবার খেলা সামলা। আমি জানতাম যে রাহাতকে যদি বলি আমাদের বাসায় ময়দা সুন্দরীরা আসছে, তাহলে রাহাত ডানা ছাড়াই একদম উড়তে উড়তে চলে আসবে। আর রাহাত আসলে তোকেও নিয়ে আসবে। ওই শালা, তুই এত দূরে গেছিস, ধর শালারে। আমি দৌড়ে গিয়ে ওয়াশরুমে দরজা লাগিয়ে দিলাম। রাহাত দরজা ধাকাচ্ছে বাইরে থেকে। একটু পর আর কোনো সাড়া পেলাম না। আস্তে করে দরজা খুলে দেখি কেউ নেই। বাইরে এসে দেখি ওরা নিচে আর সাদিয়ারা উপরে চলে এসেছে। আমি আর নিচে গেলাম না, রুমের মধ্যেই বসে রইলাম। সাগর আর রাহাত ভিতরে উঠে এলো। এখন কি করব? ভালো লাগছে না, এখন আর ফাজলামো করিস না। ভাবি চলে এসেছে, এখন সবকিছু ভালো লাগবে। ভাবি মানে? ভাবি মানে সাদিয়া, আর সাদিয়া মানে ভাবি। দেখ, একদম বাল পাকনামি করবি না। এখানে আবার ওসব আসলো কেন? যাই করিস, আপাতত কোনো মেয়েকে নিয়ে আমার সাথে ফাজলামি করবি না। সেটা সময় হলেই বুঝতে পারবি।
যেটা বললাম মাথায় রাখিস। থাকবে। চল নিচে যাই। এখন না। এখন না মানে? সবাই নিচে আর আমরা এখানে বসে থাকবো? বুঝেছি তো, তুই যাবি হচ্ছে সাদিয়ার জন্য। আরে না, সাদিয়া তো সাকিবের বউ আর আমাদের ভাবি। ভাবির দিকে তাকিয়ে লাভ নেই। দেখ, দেখা যাকি পরে, আগে নিচে চল। আর কিছু বলতে না দিয়েই হাত ধরে টেনে বাইরে নিয়ে গেল। নিচে যাওয়ার পর সাদিয়া আমার সাথে স্বাভাবিকভাবেই কথা বলছে, এতে বেশ অবাক হলাম। কেমন আছেন বেআই সাহেব? ভালো, আপনি কেমন আছেন? দেখতেই তো পাচ্ছেন। তা কাল আমাদের বাসা থেকে কাউকে না বলে এভাবে চলে আসলেন কেন? এমনি ভালো লাগছিল না। হয়েছে, আর বলতে হবে না, আমি জানি। জানলেই ভালো। আমি আর কথা বাড়ালাম না। পুরো শরীরে যেন শরীর কম্পন হচ্ছে। এমনিতেই মেয়েদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারি না, আর ভালোবাসার মানুষের সামনে দাঁড়িয়ে তো আরও না। হ্যাঁ, আমি সাদিয়াকে পছন্দ করে ফেলেছি, এক কথায় ওকে ভালোবেসে ফেলেছি। এরপর থেকে সাদিয়া আমার সাথে ভালোভাবে কথা বলে, হাসি ঠাট্টা মজা মাস্তি সব কিছুই স্বাভাবিকভাবে করতে লাগলো। বিআই বেআইনের যেমন সম্পর্ক হওয়া উচিত ঠিক এরকমটাই চলছে। সাদিয়ার সাথে এভাবে কথা বলতে বলতে অনেকটাই ফ্রি হয়ে গিয়েছে। এখন সাদিয়ার সাথে কথা বলতে গেলে আর কাঁপাকাঁপি করে না, কিন্তু অন্য কোনো মেয়ের সামনে গেলেই দাঁড়িয়ে যায়, মানে আমার গায়ের লোম আর কি। আমি ধীরে ধীরে সাদিয়ার প্রতি আরও দুর্বল হতে শুরু করেছি, আরও গভীরভাবে ভালোবাসতে শুরু করেছি। কথা বলতে বলতে সাদিয়া এখন এতটাই ফ্রিভাবে কথা বলে যে মাঝে মাঝে মনে হয় সাদিয়াও আমাকে ভালোবাসে, কিন্তু বলতে পারে না, আমার মতোই। আমি যে ওকে পছন্দ করি বা ভালোবাসি সেটা রাহাত, সাগর ওরা দুজনেই জানে। হঠাৎ একদিন কলেজে থাকা অবস্থায় একটা ছেলে এসে সাদিয়াকে প্রপোজ করে সবার সামনে। ছেলেটার নাম সিজান, আমাদের ক্লাসমেট। প্রপোজ করায় সাদিয়া তার তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি। দেখে এমন মনে হলো যে সাদিয়া প্রপোজালটা গ্রহণ করে নিয়েছে। ছেলেটা একদমই ভালো না, অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। দেখেই মেজাজটা চরম আকারে বিগড়ে গেল। আমি, সাগর আর রাহাত তখনই সাদিয়ার কাছে এসে দাঁড়ালাম। কি হচ্ছে এখানে? কোথায় কি হচ্ছে? সিজান, একটু এদিকে আসবি? কেন? একটু কথা আছে, এখানে বলা যাবে না। আমি সিজানকে সাথে নিয়ে একটু সাইডে চলে আসলাম। তুই সাদিয়াকে প্রপোজ করলি কেন? ভালো লাগে তাই করছি, তাতে কি হয়েছে? শোন, যা করেছিস করেছিস, সাদিয়ার পিছন ছেড়ে দিবি। আমাকে কি তোর গোলাম পেয়েছিস যে তোর কথা শুনে চলতে হবে? শোন, তোর সাথে আমার আগেও কোনো ঝামেলা ছিল না আর এখনো বাতাস না। একটা কথা বলে রাখি, আমি সাদিয়াকে পছন্দ করি। সাদিয়া জানে? না। সাদিয়া তোকে পছন্দ করে? জানি না। তাহলে আর কি, তুই তোর রাস্তায় চল, আমি আমার রাস্তায়। সাদিয়া যাকে ভালোবাসবে অন্যজন তাকে ছেড়ে দিবে। তুই সাদিয়ার থেকে দূরে দূরে থাকবি। তুই কে রে, তোর কথা মতো চলবো? আমার কথা মতো চলতে হবে না, তুই যার কথা মতো চলতে পারিস তাকেই বলবো। কাকে বলবি? কার ভয় দেখাস আমাকে? দাঁড়া। আমি আমার পকেট থেকে মোবাইলটা বের করে ভাইয়াকে ফোন দিলাম আর সাদিয়াকে বিরক্ত করার ঘটনাটা খুলে বললাম। ভাইয়া বলল, দাঁড়া, আমি ব্যাপারটা দেখছি, আর তোরা যেখানে আছিস ওখানেই থাক, ছেলেটাকে যেতে দিস না। একটু পরে দেখি কয়েকজন বড় ভাই আমাদের দিকেই আসছে। আমাদের কাছে এসে কোনো কথা না বলে সিজনের কলার ধরে টেনে নিয়ে গেল। কেলাইবে হয়তো। ওইদিকে সাদিয়া, সাগর আর রাহাতের কথা। ওই ছেলেটা তোকে প্রপোজ করলো আর তুই কিছুই বললি না? দেখে তো মনে হলো গ্রহণ করে নিলি। কোথায় গ্রহণ করে নিলাম? আমরা তো তাই দেখলাম, তুই ছেলেটাকে কিছুই বলবি না? আরে এটা তো কমন ব্যাপার, এরকম অনেক আছে আমার পিছনে, এইসব ক্ষণিকের লাভার। কিন্তু একজন তোকে সত্যি ভালোবাসে। কে সে? তোর কাছেরই একজন। আর এ কে, বলবি তো? সাকিব। সাকিব তোকে ভালোবাসে, ও তোকে বলতে ভয় পায় যদি ওর সাথে কথা বলা বন্ধ করে দিস, সেই জন্য। আমার তো বিশ্বাসই হচ্ছে না। সত্যি তোকে ভালোবাসে কিন্তু বলতে পারে না। হতে পারে একটু দেখতে কালো, কিন্তু ভালোবাসাটা চেহারা দিয়ে হয় না রে। ভালোবাসতে সুন্দর মনের দরকার হয়, যেটা ওর আছে। ওকে আমার সামনে এসে বলতে বলিস, তারপর ভেবে দেখবো। ও তোর সামনে এসব কথা বলতে ভয় পায়। শুধু তুই ওর সাথে ফ্রি হয়ে কথা বলেছিস বলে একটু কথা বলতে পারে তোর সাথে। আচ্ছা, আমরা ওকে তোকে বলতে বলবো, কিন্তু তুই ওকে কষ্ট দিস না প্লিজ। আমার সামনে এসে বলতে বলিস। তারপর সাগর আর রাহাত ওখান থেকে চলে আসে আমার কাছে। তুই কি সাদিয়াকে সত্যি ভালোবাসিস?
তোরা জানিস না? যেটা বলছিস সেটার উত্তর দে। হ্যাঁ। সাদিয়াকে আপন করে চাস তো? হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু না, তুই গিয়ে সাদিয়াকে ভালোবাসার কথাটা জানা। আমি পারবো না। পারবি না মানে? সাদিয়ার পেছনে অনেক ছেলে পড়ে আছেন। যেদিন তোর সামনে দিয়ে অন্য কেউ সাদিয়ার হাতে হাত রেখে ঘুরে বেড়াবে, তখন বুঝবি কেমন লাগে। কিন্তু সাদিয়া যদি আমাকে ফিরিয়ে দেয়? আমরা সাদিয়াকে তোর ব্যাপারে সবকিছু বলেছি। কি? কাজটা কিন্তু ঠিক করিসনি। চুপ হারামি, আর কত অপেক্ষা করবি তুই? জানি না। সবকিছুই বলেছি। সব শুনে সাদিয়া বলেছে তোকে ওর সামনে গিয়ে ভালোবাসার কথাটা বলতে। কিন্তু চুপ কর, আর কোনো কথা বলবি না। তুই সাদিয়াকে তোর মনের কথা জানাতে চাইলে জানিয়ে দিবি, আর না হলে ওর পেছনে ঘোড়া ছেড়ে দিবি। এভাবে কুতকুত করলে হবে না, যা করবি জনাত ফসাদ। কিন্তু আমার তো ভয় করছে। তোর ভয়ের গোষ্ঠীর পিণ্ডি। কিন্তু কিভাবে বলবো? সেটা আমরা ব্যবস্থা করব। তাহলে ঠিক আছে, কিন্তু আবার কিন্তু? আরে তোর থেকে কত কালো ছেলেরও সুন্দর মেয়েদের সাথে প্রেম করে, আর তুই? আমি আর কথা বাড়ালাম না। সাগর আজ রেগে গিয়েছে। কলেজ থেকে বাড়ি চলে এসেছি। তারপর সেদিনকার মতো রাতে ঘুম হয়নি ঠিক মতো। সারা রাত সাদিয়ার কথাই মনে ঘুরপাক খাচ্ছিল। সাদিয়া কি বলবে? পরের দিন কলেজে এসেই সাগর সাদিয়ার সাথে গিয়ে কথা বলল। এর মাঝে আমি আর সাদিয়ার সাথে তেমন কথা বলিনি, ভয় হচ্ছিল। সাগর আমার কাছে এসে বলল কলেজ শেষে কলেজের পিছনে সাদিয়ার সাথে দেখা করতে। আমি আর কিছু না ভেবে রাজি হয়ে গেলাম। আজ যা হবার হবে। ক্লাসে সাদিয়া আমার দিকে অনেকবার তাকিয়েছে। একে একে ক্লাসগুলো শেষ করে বন্ধুরা সবাই একসাথে বের হলাম। সাগর আর রাহাত আমাকে ধরে নিয়ে কলেজের পিছনে দিয়ে আসলো। একটু পর সাদিয়াও আসছে। সাদিয়াকে দেখেই আমার দাঁড়িয়ে গেল। ভয়ে শরীরের লোমগুলো কাঁপাকাঁপি শুরু করেছে। শরীরের রক্ত চলাচলের গতিও যেন বেড়ে যাচ্ছে। অবশেষে সাদিয়া আমার সামনে এসে হাজির হলো। বলো কি বলতে চাও? আমি আসলে জানি না সাগর তোমার কাছে কি কি বলেছে, কিন্তু ও যাই বলো কথাটা সত্যি। আমি তোমাকে পছন্দ করি প্রথম থেকেই। কথাটা বলেই হাঁটু গেড়ে বসে হাত বাড়িয়ে দিলাম সাদিয়ার দিকে। জানি তোমার পিছনে অনেক ভালো ভালো ছেলে লাইন দিয়ে আছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্রথম যেদিন ভাবির ছবির সাথে তোমার ছবি দেখেছি, সেই দিনই তোমাকে ভালো লেগেছে। এটুকু বলতেই সাদিয়া এক ঝটকায় আমার হাতটা দূরে সরিয়ে দেয়। কি হলো? কি হলো এখনো বুঝতে পারছিস না? ওয়েট কর, এখনই সব বুঝতে পারবি। হাস একটা লাগিয়ে দিল। আমি খুব বেশি একটা অবাক হলাম না, কারণ রাতে আমি দুইটার জন্যই প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম। এবার বুঝতে পেরেছিস? আমি মাথা নিচু করে আছি। কি ভেবেছিস তোর সাথে ভালোভাবে কথা বলেছি বলে, ভালো ব্যবহার করেছি বলে তোকে আমি পছন্দ করি? এমন কি তোর প্রস্তাবে রাজি হতে হবে? এতই যদি জানিস আমার পিছনে অনেক ভালো ভালো ছেলে লাইন দিয়ে পড়ে আছে, তাহলে তুই এটা ভাবলি কি করে যে ওই ভালো ছেলেদের পাত্তা দেই না আর তোকে পাত্তা দেব? নিজের চেহারাটা আয়নায় দেখেছিস? চিঙ্গিস খান ফু দিলে উড়ে যাবে। আমি কোনো কথা বলছি না, মাথাটা নিচু করে আছি, চোখ দিয়ে পানি ঝরছে। তুই আমার আপুর দেবর বলে তোর সাথে কথা বলি, না হলে তোর মতো ছেলেদের দিয়ে আমি আমার জুতা পরিষ্কার করাই। আমি তোকে সবার সামনে থাপ্পড়টা দিতে পারতাম, কিন্তু না, তুই দুলাভাইয়ের ভাই বলে সবার সামনে কিছু বলিনি। দুলাভাইয়ের এই কলেজে এখনো অনেক সম্মান আছে, এখনো দুলাভাইয়ের কথায় এখানে প্রায় সব কিছুই হয়। শুধুমাত্র তার মান রক্ষা করার জন্য তোকে কলেজের পিছনে নিয়ে আসা। আমার তো শুনেই মাথা গরম হয়ে গিয়েছিল কাল। কত বড় সাহস তোর! যাই হোক, তোর সাথে অত কথা বলার সময় আমার নেই। আমি চুপচাপ কথাগুলো শুনছি। তোর সাথে এতদিন ভালো ব্যবহার করেছি না, এইবার থেকে দেখিস ব্যবহার কেমন হয়। তারপর থেকেই সাদিয়া আমার সাথে খারাপ ব্যবহার করে। এই কথাটা ভাবিকে বলে দেওয়ার হুমকি দেয়। কল্পনা শেষ। বাস্তবে আমার আর মিথিলার কথা সেই ছাদেই চলছে। মিথিলা অঝরে কেঁদেই চলেছে। বিশ্বাস কর, আমি অনেক ভালোবেসেছিলাম সাদিয়াকে, কিন্তু কথাটা পুরোপুরি বলতে পারলাম না। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। মিথিলা কান্না করেই চলেছে। এখনও বলতে পারেনি সাদিয়াকে। ওর জায়গায় এখনও কাউকে বসাতে পারেনি, আর কখনো পারবো কিনা জানি না। কথাগুলো আমাকে আগে জানাতে পারতি।
প্রথমে কাউকে জানাতে চাইছিলাম না, আমার কষ্টগুলো নিজেই বয়ে বেড়াতে চেয়েছিলাম, কিন্তু এখন তোকে না বলে পারলাম না। বাহ। পিছন থেকে কথার আওয়াজ আসাতে তাকিয়ে দেখি মারুফ ভাই দাঁড়িয়ে আছে। আমি আর মিথিলা দুজনেই উঠে দাঁড়িয়ে গেলাম। ভয় লাগছে খুব। এত রাতে মারুফ ভাই এখানে? ভাইয়া আপনি? আমরা থাক, আর বলতে হবে না। ভাইয়া আমরা বসে গল্প করছিলাম শুধু। আরে তোরা এত ভয় পাচ্ছিস কেন? বিশ্বাস করো। বুঝলাম না, আমি কি তোদের কিছু বলেছি? তাহলে ভয় পাচ্ছিস কেন? আমি জানি তুই এমন কোনো কাজ করবি না যাতে কারোর অসম্মান হয়। আমি আর মিথিলা মাথা নিচু করে আছি। রুম থেকে বাইরে বেরিয়ে দেখি মিথিলার রুম খোলা, আর এদিকে ছাদের গেটটাও খোলা। তাই এসে দেখি তোরা। তবে ভালোই হয়েছে, তোর জীবন সম্পর্কে সবটা জানতে পারলাম। তোর বাসায় যেতে ইচ্ছে করে না? করে, তবে এটা সম্ভব না। নিজের বাড়িতে যাবি, এখানে অসম্ভবের কি আছে? এখনো হয়তো সবাই আমার উপর রেগে আছে। আচ্ছা, এখন রুমে যাও, অনেক রাত হলো। মারুফ ভাইয়ের কথা মতো সবাই যার যার রুমে চলে এলাম। আজ নিজের পরিবারের কথা খুব বেশি মনে পড়ছে ফেলে আসা দিনগুলো, কিন্তু কিছু করার নেই, পরিস্থিতির শিকার। সেদিনকার মতো অনেক কষ্টে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভোরে সাগরের ফোন পেয়ে উঠে গেলাম। এত সকালে সাগরের ফোন পেয়েই কেমন একটা খটকা লাগলো। রিসিভ করতেই শুনি আব্বু নাকি আজ রাতে স্ট্রোক করেছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, আর বারবার আমার কথা বলছে। সাগরও বলল এবার বাসায় যেতে। কোনো কিছু না ভেবেই সাগরকে বলে দিলাম আমি আসছি। রুমের বাইরে গিয়ে দেখি আন্টি উঠে পড়েছে। আন্টিকে সব খুলে বললাম। আন্টিও দ্রুত কয়েকটা পরোটা বানিয়ে দিল। সেগুলো খেয়ে রওনা দিলাম। আসার সময় শুধু মারুফ ভাইকে ডেকে তুলে বলে এসেছি, আর কাউকে কিছু বলতে পারেনি, ঘুমাচ্ছিল। বাসা থেকে ফারুক ভাই কাউন্টারে ফোন করে টিকিটের ব্যবস্থা করে দেয়, যার কারণে খুব সহজেই বাসার দিকে রওনা দিতে পারি। তারপর সময় যেন কিছুতেই যেতে চাচ্ছে না, হার্টবিট বেড়েই চলেছে। অবশেষে 5 ঘন্টা জার্নির পর পৌঁছে গেলাম নিজের জেলা রাজবাড়িতে। সাগরকে ফোন দিয়ে হসপিটালের ঠিকানাটা নিয়ে একটা রিকশায় করে চলে আসলাম। হসপিটালের সামনে এসে দেখি সাগর বাইরেই দাঁড়িয়ে আছে। আমি সাগরের কাছে গিয়ে ডাক দেই। সাগর আমার দিকে বাঁকা হয়ে তাকাচ্ছে, হয়তো চিনতে পারছে না। ওর কাছে গিয়ে ধাক্কা দিয়েই কথা বললাম। কিরে, কথা বলছি শুনতে পাচ্ছিস না? আব্বু কোথায়? সাগর কিছুক্ষণ তাকিয়ে থাকে। তুই সাকিব? হ্যাঁ, কেন চিনতে পারছিস না? আমি তো বুঝতেই পারিনি তুই সাকিব। আয় ভিতরে আয়। সাগরের সাথে ভিতরে চলে এলাম। দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে। অনেক দিন পর ভাইয়াকে দেখলাম। ভাইয়া সাকিব এসেছে। ভাইয়া আমার দিকে শুধু তাকিয়ে আছে, হয়তো চিনতে কষ্ট হচ্ছে। আব্বু কোথায়? তুই আসছিস, আয় ভিতরে আয়। ভাইয়ার দিকে তাকিয়ে দেখি চোখে পানি টলমল করছে। তারপর ভাইয়ার সাথে ভেতরে ঢুকলাম। দেখি আব্বুকে বেডে শুইয়ে রেখেছে, আর পাশে আম্মু, ভাবির আব্বু আম্মু আর রাহাত বসে আছে। আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আব্বুর? রাতে হঠাৎ করে স্ট্রোক করে, সেটা জানার পর তখনই সাথে সাথে হসপিটালে নিয়ে আসি আর সাগরকে ফোন দেই। একা একা এতটা সামলাতে পারতাম না। এখানে আনার পর ডাক্তার দেখে বলেছে অতিরিক্ত চিন্তা, সময় মতো খাওয়া দাওয়া না করার জন্য এরকমটা হয়েছে। যখন জ্ঞান ফিরে তখন সর্বপ্রথম তোর কথাই বলছিল। আমরা তো কেউই তোর খোঁজ জানি না। ভাইয়ার চোখে পানি টলমল করছে। এতক্ষণে সবার নজর আমার দিকে পড়েছে। আম্মু আমাকে দেখেই দাঁড়িয়ে পড়ল, সাথে ভাবির আব্বু আম্মু সবাই। আম্মুর চোখ দিয়ে পানি ঝরছে। দৌড়ে কাছে এসেই আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমিও নিজেকে আর সামলাতে পারলাম না, কান্না করে দিলাম। কোথায় ছিলি এতদিন? আমাদের কথা কি তোর একটুও মনে পড়েনি? তোর চিন্তা করতে করতে তোর আব্বুর এই অবস্থা। ভাবির দিকে চোখ পড়তেই দেখি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। শুধু ভাবি না, সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আমি গিয়ে আব্বুর পাশে একটা চেয়ার টেনে বসলাম। আব্বুর দিকে তাকাতেই বুকটা ফেটে কান্না চলে আসছে। কতটা পাল্টে গিয়েছে চেহারা। ভাইয়া বলল, ঘুমের ওষুধ দিয়েছে, এখন ঘুমাচ্ছে। নার্স এসে সবাইকে ধমক দিয়ে বাইরে বের করে দিল। নার্স এসে বলার পরেই ভাবি আম্মুকে নিয়ে বাইরে বেরিয়ে গেল, সাথে ভাবির আব্বু আম্মু। ভাবি যাওয়ার সময় বারবার করুণ দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছিল। আব্বুর একটা হাত নিয়ে আমার 2 হাতের মুঠোর মধ্যে নিলাম। কিছুক্ষণ আব্বুর দিকে তাকিয়ে থাকতেই চোখ দিয়ে 2 ফোঁটা পানি ঝরে পড়ল।
আব্বুর হাতটা আমার মাথার উপর রেখে পুরনো দিনের কথাগুলো ভাবছি। একটু পর দেখি আমার মাথায় হাত বলিয়ে দিচ্ছে। তাকিয়ে দেখি আব্বু তাকিয়ে আছে আর চোখ দিয়ে পানি পড়ছে। কোথায় ছিলি এতদিন? আমাদের কথা কি তোর একদমই মনে পড়েনি? আমি চুপ করে শুধু চোখের পানি ফেলছি। কি হলো, কথা বলছিস না কেন? এখনো রেগে আছিস আমার উপর? আমি একদমই রাগ করিনি, তুমি হয়তো পরিস্থিতির কারণে এরকমটা করেছিলে। তোর সাথে সেদিন ওভাবে কথা বলার পর আমার নিজের ভেতরেই কি চলছিল সেটা শুধু আমি জানি আর আল্লাহ জানেন। এখন ওসব থাক। কেমন লাগছে এখন? এখন অনেকটাই ভালো লাগছে। একটা কথা বল। কি? আবার চলে যাবি না তো? না, আর কোথাও যাব না। মনে থাকবে তো? হ্যাঁ। আমি আর কথা বাড়ালাম না। আর যেহেতু আব্বুর এই অবস্থা, এখন যাওয়াটাও ঠিক হবে না। আর আব্বুর মন রক্ষার্থে বলতেই হলো আর যাব না। তবে যাওয়ারও ইচ্ছা হচ্ছে না। তুমি শোয়ে একটু রেস্ট নাও, আমি আছি এখানে। আর রেস্ট নিতে হবে না। আব্বু ভাইয়াকে ডেকে ডক্টরের সাথে কথা বলতে বলল। যত তাড়াতাড়ি সম্ভব বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে বলল। ভাইয়া আর না করল না, চলে গেল ডক্টরের সাথে কথা বলতে। কোথায় ছিলি এতদিন? সেসব বাসায় গিয়ে বলবো, এখন চুপ করে শুয়ে থাকো। ভাই একটু এদিকে আসবেন? আমি উঠে সাগরের কাছে এলাম। হ্যাঁ বল। একটা কথা বলবেন? না। কেন? ওই শালা, আপনি করে কার সাথে কথা বলছিস? আমার বিশ্বাস হচ্ছে না যে আপনি সাকিব, তাই আর কি। আমারও বিশ্বাস হচ্ছে না। ফাজলামো করা বাদ দে। একদমই ফাজলামো করছি না। আপনি? ধর, আবার আপনি? কি আর করব, তুই করে বলতে এখন কেমন যেন বেঁধে যাচ্ছে। কেন, আমি কি এলিয়েন হয়ে গিয়েছি? না মানে একদম বদলে গিয়েছিস। আগের সাকিব আর এখনকার সাকিব পুরোটাই আলাদা হয়েছে, আর বলতে হবে না। এখন কোথায় যাবি? কোথায় আর যাব, বাসায় যাব। আবার ঢাকায় যাবি? ওখানেই তো সবকিছু আছে। নিয়ে আয় তোর যা যা আছে। এখন কিভাবে কি করব? আব্বুকে তো বলে দিলাম আর যাব না। দেখ মারুফ ভাইয়ের সাথে কথা বলে। হ্যাঁ, আগে বাসায় যাই, তারপর দেখি। ভাইয়া ডক্টরের সাথে কথা বলে বাসায় আসার ব্যবস্থা করে নিল। আর ডক্টর বলেছে রোগীকে বাসায় নিয়ে রেস্টে রাখতে, আর কোনো টেনশন যাতে না করে। সেই কথা মতোই বিকেলের দিকে আব্বুকে নিয়ে বাসায় চলে এলাম। এখনও ভাবির আব্বু আম্মুর সাথে কথা বলা হয়নি। সাগর আর রাহাত ওদের বাসায় চলে গেল। অনেক বলার পরও আসলো না। তারপর বাসায় এসে আব্বুকে রুমে দিয়ে নিজের সেই পুরনো রুমটায় চলে আসলাম। সব কিছু আগের মতোই আছে, একদম সাজানো গোছানো। মনেই হচ্ছে না যে এইখানে এতদিন কেউ থাকেনি। যাই হোক, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি ভাবি বসে আছে। কেমন আছিস? ভালো। তুই কি এখনো রেগে আছিস? না। আমি বুঝতে পারিনি সাদিয়া এরকম কিছু করবে। আমি এখন ওসব নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। অনেক বদলে গিয়েছিস। বদলাইনি, তবে পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়েছি। তোর কথা বলার ধরনগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। সম্পূর্ণ চেষ্টা করছি নিজেকে নিজের মতো করে করতে। অনেক বড় হয়ে গিয়েছিস। আচ্ছা নিচে খাওয়ার চান না। ভাবি চলে গেল। আমি চেঞ্জ করে নিচে আসলাম। দেখে আব্বু বাদে সবাই বসে আছে। সবার সাথে বসে খাবার শেষ করলাম। ভাবির আব্বু আম্মুর সাথে কথা হয়নি এখনো। রুমে এসে বসে আছি, তখনই দেখি ভাবির আব্বু আর আম্মু আমার রুমে ঢুকে এলো। সাকিব বাবা, তোমার সামনে দাঁড়ানোর মুখ আমার নেই। আরে আঙ্কেল, ওসব কথা ভুলে গিয়েছি এখন। আমরা জানি সাদিয়া অনেক বড় একটা অন্যায় করে ফেলেছে, কিন্তু যা হবার সেটা তো হয়েই গেছে। ওসব মনে ধরে রাখতে হয় না বাবা। আমিও সেটাই বলছি, ভুলে জানো সব। আমরা তোমার সামনেই আসতে পারছিলাম না, এরকম লজ্জা লাগছিল। সাদিয়া এমন একটা কাজ করবে তা কেউ ভাবতেই পারিনি। আন্টি, অতীতকে অতীতেই থাকতে দিন। এখন বর্তমানের বোঝার সাথে অতীতের বোঝা মিলালে তো বোঝাটা বয়ে নিতে কষ্ট হবে, তাই না? তাই বলছি অতীতকে আর বর্তমানে আনবেন না। তুমি এখন অনেক কিছু বুঝতে শিখেছো। যাই হোক বাবা, আমরা একটু পর বাসায় চলে যাব। আজকে থেকে যান। না, বাসায় শুধু সাদিয়া একাই আছে। ও, আমাদের বাসা থেকে ঘুরে এসো। সময় পেলে যাব আঙ্কেল। আঙ্কেল আর কিছু বলল না। কারণটা জানেন?
বাসায় যাওয়ার কথাটা বলেছে নিজের সম্মানটা রাখার জন্য। আমার নিজেরও অনেক খারাপ লেগেছে, শরীরের উপর দিয়ে অনেক দখল গিয়েছে। বিছানায় শরীরটা এলিয়ে দিতেই রাজ্যের ঘুম চোখে হামাগুড়ি দিয়ে পড়ল। ঘুম ভাঙল রাত 4টায়। ঘুম থেকে উঠে দেখি অনেকগুলো কল এসেছে, তার মধ্যে মারুফ ভাই আর মিথিলার ফোন। আমি সাথে সাথেই আগে মারুফ ভাইকে কলটা ব্যাক করলাম। মারুফ ভাই বাজারে আছে, তাই ওনার সাথে কথা বলে আবার মিথিলাকে ফোন দেই। একবার ফোনটা বেজে কেটে গেল, আবার দিলাম, এবার সাথে সাথেই রিসিভ হলো। কেমন আছিস? ভালো। ফোন দিয়েছিলে? কুত্তা, তুই বাসায় গিয়েছিস, যাওয়ার আগে আমাকে একটু জানালে কি হতো? আমিও জানতাম না যে আজ বাসায় আসতে হবে। আন্টি তোকে কিছু বলেনি? বলেছে, ও ভুলে গেছিলাম। আঙ্কেল এখন কেমন আছে? এখন সুস্থ, বাসায় নিয়ে এসেছে। আমার এখানে একদম ভালো লাগছে না। কেন, মারিয়া কোথায় গিয়েছে? আরে ওকে দিয়ে আমি কি করব? ওকে সাথে নিয়ে নাচানাচি করবে, তুই তো ভালোই পারিস। এখন মজা করার মুড নেই। তুই আবার ঢাকায় আসবি কবে? আর যাব না। বলেছি আমার মজা করার মুড নেই। তোর কি খুব বেশি খারাপ লাগছে? হুম। আচ্ছা, তাহলে আমি তোর আব্বুকে বলে নিয়ে আসার ব্যবস্থা করব। তুই কি সত্যি আর আসবি না? আরে আসবো, 2-1 দিন পরেই চলে আসবো। কোথাও যাওয়া হচ্ছে না? পিছন থেকে কথাটা বলে উঠল। তাকিয়ে দেখি আব্বু। তুমি? তুই কোথাও যাবি না? মিথিলা, আমি তোর সাথে একটু পরে কথা বলছি। আচ্ছা বাই। কিন্তু আব্বু, আমার সব কিছু তো ওখানেই আছে, আর কলেজ আছে। তোর সব কিছু নিয়ে আসবি, আর কলেজ থেকে টিসি নিয়ে আসবি। আর কিছুদিন পরেই পরীক্ষা, এখন কি টিসি দিবে? ওসব তোকে করতে হবে না, আমি তোর কাকুকে বলে সব করে ব্যবস্থা করে নেব। আচ্ছা আচ্ছা, চল খাবার খাবি। আব্বুর সাথে নিচে এসে সবাই একসাথে খাবার খেয়ে নিলাম। খাবার শেষে একসাথে সোফাতে বসে টিভি দেখছি। এটা আগে কখনো করেনি, তবে আজ করছি, অনেক ভালো লাগছে। তখনই আব্বু জানতে চাইল আমি এতদিন কোথায় ছিলাম। তাদেরকে সব কিছু খুলে বললাম, মারুফ ভাইয়ার কথাও বললাম। সেদিনের মতো বেশি রাত না করে জেগে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ফোনের আওয়াজে ঘুম ভাঙল। রাহাত ফোন দিয়েছে, বাসার বাইরে যেতে বলছে। ওঠে দেখি 7টার বেশি বাজে। আমি উঠে বাইরে রাস্তার উপরে এসে দাঁড়াতেই রাহাতকে দেখতে পেলাম, আর তার পাশে দাঁড়িয়েছিল মিথিলার আব্বু। আঙ্কেল, আপনি এখানে? পাশ দিয়ে যাচ্ছিলাম, রাহাত দেখতে পেয়ে ডাক দিল, তাই দাঁড়ালাম এখানে। ও, তুমি সাকিব না? জি আঙ্কেল। আমি তো চিনতেই পারছি না, কত পরিবর্তন হয়ে গেছো। রাহাত, এত সকালে ডাকলি কেন? কিছু কথা বলার জন্য, আর আমার কাছে রাতে মিথিলা ফোন দিয়েছিল কলেজের ব্যাপারে জানার জন্য। ও বলল তোর সাথে কাল রাতে নাকি কথা হয়েছে, তাই আঙ্কেলকে দেখতে পেয়ে এখানে দাঁড়া করাই। ও, ভালোই হয়েছে, না হলে আমি আঙ্কেলদের বাসায় যেতে হতো। কি বলবে? আঙ্কেল, মিথিলা বাসায় আসতে চাচ্ছে। কিন্তু এখন বাসায় আসলে? কোনো চিন্তা করবেন না, কিছুই হবে না, আমি এদিকটা দেখব। আর তাছাড়া কিছুদিন পর থেকে পরীক্ষা। দেখি তাহলে কি করা যায়। দেখি না, আপনি ওকে বাসায় আনার ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তাহলে এখন আমরা আসি। আচ্ছা। আঙ্কেলকে বিদায় দিয়ে আমি আর রাহাত রাস্তায় হাঁটছি। কি বলবি? আমার কিছু টাকা লাগবে। ও, সেটা ফোনে বলতে পারতি। আমার মনে হলো সরাসরি বলাটাই ভালো হবে, তাই বললাম। আর সাগরের কাছে বলেছি, কিন্তু ওর কাছে এখন টাকা নেই। কত টাকা? আপাতত 5,000 হলেই হবে, আর বাকিটা আমি জোগাড় করে ফেলেছি। আচ্ছা, তাহলে 10টায় কল দিস, দেখা করিস তখন। আচ্ছা, একটু ফোন দিস। রাহাতকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। এখন টাকা দিয়ে কি করবে জানি না, কিন্তু এটুকু জানি কোনো খারাপ কাজে খরচ করবে না। তাই আর জিজ্ঞাসা করলাম না যে টাকা দিয়ে কি করবে। এত সকালে উঠে কোথায় গিয়েছিলি? রাহাত ফোন দিয়েছিল, তাই গিয়েছিলাম। এত সকালে কিছু হয়েছে নাকি? আরে না, এমনি সকালে হাঁটার জন্য বলল। ও আচ্ছা, যা ফ্রেশ হয়ে আয়, নাস্তা দিচ্ছি। আমি রুমে এসে দেখি আব্বু বসে আছে। তুমি? হ্যাঁ আসলাম, একটু আগে এসেছি, কিন্তু দেখলাম তুই রুমে নাই। ও, কিছু বলবে? হ্যাঁ, এই যে নে তোর ফোন। এখন ফোন লাগবে না, যেটা আছে ওটা দিয়েই হবে। এটা তোরই ফোন,
তুই চলে যাবার পর যত্ন করে তুলে রেখেছিলাম। এই যে দেখ, আগের মতোই আছে। কালকে চার্জ দিয়ে রেখেছিলাম। আচ্ছা, রেখে দাও। আচ্ছা চল একসাথে নাস্তা করি। আব্বুর সাথে নিচে এসে খাবারটা খেয়ে সোফাতে বসলাম। ভাবি একটু এদিকে আসবে? হ্যাঁ বল। বসো এখানে। একটু কাজ আছে, তাড়াতাড়ি বল। তোমার বোন সাদিয়ার জন্য মিথিলা আজ বাসায় আসতে পারছে না। কেন? মিথিলা সাদিয়ার আসল কথা তোমাদেরকে বলেছিল, তাই সাদিয়া মিথিলাকে অনেক কিছু করার চেষ্টা করেছে। সাদিয়া করেছে? সাদিয়া নিজে করেনি, লোক দিয়ে করিয়েছে। আর মিথিলার আব্বু ভয় পেয়ে ওকে ঢাকায় রেখে আসে। মিথিলার আব্বু আমাকে বলতে পারতে একবার। উনি কোনো ঝামেলা করতে চায়নি, আর মিথিলা ওনার একমাত্র মেয়ে, তাই কোনো ঝুঁকি নিতে চায়নি। তুমি তোমার বোনকে বলে দেবে যাতে মিথিলার সাথে কোনো প্রকার ঝামেলা না করে। আমি আব্বুর সাথে কথা বলবো এই বিষয়ে। আচ্ছা ঠিক আছে। আমি আমার রুমে চলে আসলাম। এসেই ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। একটা মুচকি হাসি দিয়ে ফোনটা অন করলাম। কিছুক্ষণ ফোনটা ঘাটাঘাটি করে রাহাতকে ফোন দিয়ে বললাম টাকা নিয়ে যেতে। এমনিতেই অনেক কিছুই করেছে আমার জন্য। টাকাটা দিয়ে বাসায় এসে আব্বুর কাছে গিয়ে বললাম, আব্বু আমাকে ঢাকায় যেতে হবে। ঢাকায় যেতে হবে কেন? আমার সব কিছুই ওখানে পড়ে আছে, ওগুলো আনতে হবে। আর তুমি কাকুকে বলে ওখান থেকে আমার টিসি আনার ব্যবস্থাটা করে দিও। পরীক্ষার আগে এখন আইসি দেবে নাকি সেটা ভাবছি। সেটা তোকে ভাবতে হবে না, আমি যেভাবেই হোক আনার ব্যবস্থা করব। আমি তোর কাকুকে বলবো। সময় খুবই কম, যা করার তাড়াতাড়ি করতে হবে। আর আমি কালকে ঢাকা যেতে চাচ্ছি। কালকে? হ্যাঁ, গিয়েই চলে আসব। আচ্ছা, আমি ব্যবস্থা করে দিচ্ছি। ছাদে এলাম। আজ কতদিন পর আবার আমাদের ছাদে আসলাম। যাই হোক, সেই দিনের দিনটা কোনো রকম পার করে পরের দিন সকালে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আজ একটু সময় বেশি লাগলো জ্যাম থাকার কারণে। দীর্ঘ জার্নির পর আবার গন্তব্যে পৌঁছালাম। মারুফ ভাইয়াদের বাসায় আসতে আমার উপর শুরু হয়ে গেল পুরুষ নির্যাতন। মারিয়া আর মিথিলা মিলে বেদম কেলানে দিল। কোনো মতে ছাড়া পেয়ে দৌড়ে রুমে চলে আসি। দেখে রুমটা ঠিকঠাকই আছে। আগেই বলে রেখেছিলাম যে আমি এসে বেশি দিন থাকবো না। ওখান থেকে আমার সব যাবতীয় জিনিসগুলো গুছিয়ে নিলাম। আর মিথিলাও ওর যা যা ছিল সব গুছিয়ে নিল, কারণ মিথিলাও আমার সাথেই যাবে। সব কিছুই গোছগাছ করে একটু ছাদে আসলাম। ফোনটা ঘাটাঘাটি করতে হঠাৎ একটা গাড়ি আসার আওয়াজ পেলাম। ছাদের কিনার থেকে নিচে তাকিয়ে দেখি একটা মেয়েটা গাড়ি থেকে নিচে নামতেই দেখে আমার মাথা ঘুরে গেল। ও এইখানে কিভাবে আসলো আর কি করতে আসলো? আমি যে এখানে আছি সেটা জানলো কিভাবে? আমি ছাদে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে দৌড়ে আমার রুমে চলে গেলাম। এক লাফে বিছানার ওপর উঠে অন্য পাশে শুয়ে রইলাম। ওইদিকে মেয়েটা দরজার সামনে এসে কলিং বেল দিচ্ছে। আন্টি গিয়ে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি, সাকিব আছে? হ্যাঁ আছে, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি সাকিবের। ও, ভিতরে আসো। সাকিব কোথায়? রুমে আছে হয়তো। রুম কোনটা? উপরের ডানের রুমটা। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওর সাথে দেখা করে আসি। হ্যাঁ যাও, রুমে আছে হয়তো, দেখো। মেয়েটা আমার রুমে এসে আস্তে করে উকি দিয়ে দেখলো। আমাকে চিনতে পারেনি, তাই আবার নিচে আন্টির কাছে গেল। আন্টি, সাকিবের দেখতে পেলাম না। রুমেই তো ছিল। আমি তো দেখলাম অনেকটা ছেলে শুয়ে আছে, কিন্তু সাকিবকে দেখতে পেলাম না কোথাও। আরে ওটাই তো সাকিব। সত্যি? হ্যাঁ, তুমি গিয়ে ওকে ডাক দাও। মেয়েটা আবার সিঁড়ি বেয়ে উপরে এলো। ভয়ে ভয়ে আমার রুমে এলো। কি করবে কিছুই বুঝতে পারছে না। আমিও বুঝতে পেরেছি যে রুমে ঢুকে গিয়েছে, তবুও অন্য পাশে হয়ে চোখ বন্ধ করে শুয়ে আছি। মেয়েটা আস্তে আস্তে বিছানার এক পাশে একটা হাত রেখে আমার মুখটা দেখার চেষ্টা করছে। আমার কাছে আসতেই জোরে একটা চিল্লানি দিয়ে উঠলাম। মেয়েটাও এক চিৎকার দিয়ে লাফিয়ে উঠে দূরে সরে গেল। কি রে শাকচুন্নি? তুই সাকিব? না, আমি অন্য কেউ। মেয়েটা আর অন্য কেউ না, আমার চাচাতো বোন মারিয়া। আমি তো তোকে চিনতেই পারিনি। কেন, আমি কি ভূত হয়ে গিয়েছি? একদম পরিবর্তন হয়ে গিয়েছিস। তুই এখানে আসলি কিভাবে? গাড়িতে করে।
আমি সেটা বলতে চাইনি, বলছি আমি যে এখানে আছি সেটা তুই জানলি কিভাবে? তোর আব্বু বলেছে? তুই চিনলি কিভাবে? আমি এতদিন ধরে ঢাকায় থেকে কি করলাম তাহলে? তাকে সব কিছু চিনি আমি। ভালো। আমি কি আসতে পারি? দরজার কাছ থেকে বলল, আয় ভিতরে আয়। এটা কে? মারিয়া। মারিয়া তো রুমে, কিন্তু এটা কে? আরে ওর নামও মারিয়া, আমার চাচাতো বোন। হাই, আমি মিথিলা। হাই মারিয়া। ওদের সাথে কথা বলতে বলতে ফোনটা বেজে উঠল। আব্বু ফোন দিয়েছে। হ্যাঁ আব্বু বলো। যাবার পর ফোনও দিলি না? এসে সবকিছু গোছাতে শুরু করেছিলাম, তাই সময় পাই নাই। বাসায় কবে আসবি? আর মারিয়া গেছে তোর ওখানে? মারিয়া এসেছে, আর কাল অথবা পরশুদিন চলে আসব। আচ্ছা, সাবধানে আসিস। আর তোর চাচুকে বলে দিয়েছি তোর কলেজ থেকে টিসি এনে দেবে। ও আচ্ছা, আর তুই কি মারিয়াদের ওখানে যাবি না? এখন ওদের বাসায় কিভাবে যাব? একটু ঘুরে আয়, ভালো হবে। আচ্ছা, যদি সময় পাই তাহলে যাব। চাচু, আমি সাকিবকে এখনই আমাদের বাসায় নিয়ে যাব। আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, সাকিব কি বলে? ওকে কিছুই বলা লাগবে না, ও না গেলে ওর কান ধরে টেনে নিয়ে যাব। আচ্ছা, ঝগড়াঝাটি করিস না, না নিয়ে যাস। মারিয়া ফোনটা কেটে দিল। তোর সবকিছু গোছানো শেষ? হ্যাঁ। তাহলে সবকিছু নিয়ে চললো এখন। কোথায়? আমাদের বাসায়। এখন কিভাবে যাব? আমি কোনো তালবাহানা শুনতে এখানে আসিনি, তুই আমার সাথে যাবি, এটাই ফাইনাল। আমি আজকে কেবল আসলাম, আর আজকেই চলে যাব? আজকে এসেছিস তো কি হয়েছে? আমার অনেক খারাপ লাগছে আর মাথা ব্যথা করছে। তোমাদের বাসায় গিয়ে রেস্ট নিবি। যেতেই হবে? হ্যাঁ হবে। আচ্ছা যাব। আমি জানতাম তুই যাবি, নিজে থেকে কথাটা বলতে লজ্জা পাচ্ছিলি, তাই একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলি। বলেই মারিয়া আর মিথিলা অট্ট হাসিতে মেতে উঠল। এই কথার উপর আমার আর কিছু বলার নেই, শুধু আবলের মতো দাঁড়িয়ে থাকা ছাড়া। আমার অপমানটাই নষ্ট করে দিয়েছে। কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে এখানে? আরে আন্টি আসুন। এত হাসাহাসি করছো? হাসাহাসি করা শরীরের পক্ষে ভালো, না হলে মানুষ বাঁচতে পারে নাকি? হ্যাঁ ঠিক বলেছ। আচ্ছা সবাই চলো, টেবিলে খাবার দিয়েছি। না আন্টি, আমি এখন খাবো না, একেবারে রাতে বাসায় গিয়ে খাবো। আজকে যাওয়া হচ্ছে না। না আন্টি, আজকে চলে যেতেই হবে, আব্বু গাড়ি নিয়ে এসেছি, আর তাছাড়া আমার কলেজ আছে কাল সকালে। খুব ভোরে উঠে চলে যেও। না আন্টি, আমাকে আজও চলে যেতে হবে। এটা কিভাবে হয় আর চলে যাবে? আমি শুধু সাকিবকে নেওয়ার জন্য এসেছি, না হলে আসতাম না। সাকিব যাবে? হ্যাঁ, ওকে নিয়ে যেতে বলেছে আব্বু, আর ও যে এতদিন ধরে ঢাকাতে আছে সেটা আমাদের একবারও জানায়নি। তাহলে খাবারটা তো খেয়ে যাবে। না আন্টি, আমি খাবো না, ওরা খেলে কে আসুক। চল আমাদের সাথে। আমি মাত্রই বাসা থেকে খেয়ে বের হয়েছি। আরে চল তো, অল্প করে খেয়ে নিস। মারিয়াকে জোর করে নিয়ে গেলাম। আন্টি মারিয়া দুইটাকেই ডাক দিল, মানে ফারুক ভাইয়ের বোন। সবাই একসাথে বসে খাবার খেয়ে নিলাম। খাবার শেষ করে আমি উঠে, কিরে তুই বললি যে বাসা থেকে খেয়ে আসছিস আর খাবি না, তাহলে এতগুলো খাচ্ছিস কিভাবে? আমি জানতাম তুই খাবে, কিন্তু নিজের মুখ দিয়ে বলতে লজ্জা পাচ্ছিলি, তাই এত তালবাহানা করলি। আমি কারো পাওনা বাকি রাখি না, তাই মারিয়ার থেকে প্রতিশোধ নিয়ে নিলাম। আমার কথা শুনে মারিয়া ব্যাকুপ বনে গেল। স্ট্যাচুর মতো আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে গিলে খাবে। ব্যাপারটা বুঝতে পেরে কথাটা ঠেলে অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছে। মিথিলা, তাহলে তুইও চল আমাদের সাথে। না আমি যাব না, তুই যা, আর বাসায় যাওয়ার দিন আমাকে এখান থেকে নিয়ে যাস। মিথিলা আপু, তুমিও চলো। না না, আমি অন্যদিন যাব। আচ্ছা, তাহলে আমি যাওয়ার দিন তোকে ফোন করে জানিয়ে দেব, তুই তৈরি থাকিস। আচ্ছা তাহলে তাড়াতাড়ি চলো, তোর সবকিছু নিয়ে আয় যা। আচ্ছা তুই দাঁড়া এখানে। আমি রুমে গিয়ে কিছু জামা কাপড় নিয়ে চলে এলাম। নিচে এসে সবাইকে বিদায় জানিয়ে মারিয়াদের বাসায় এলাম। এসে সবার সাথে কথা বলে আমাকে একটা রুম এনে দিল। তারপর এখানে এসেই বিছানায় গড়িয়ে পড়লাম। শরীর আর চলছে না, যেভাবে এসে শুয়েছিলাম ওভাবেই চোখটা বন্ধ করে দিলাম।
মারিয়া রুমে এসে, কিরে ঘুমিয়ে পড়েছিস? না, তবে ঘুমাবো। এখন ঘুমাবি? এছাড়া আর কি করব, মাথা ব্যথা করছে। একটা কথা বলবো, তুই এত সুন্দর আর হ্যান্ডসাম হলি কিভাবে? দেখ, একদম ভালো লাগছে না এখন, একটু ঘুমাতে দে। ওইদিকে আমার ভিতর ফুর্তির ঠেলায় নাড়াচাড়া দিচ্ছে। বল না, তোকে দেখলে তো আমার প্রেম করতে ইচ্ছে করে। তুই যাবি এখান থেকে? আরে যাচ্ছি, এত রাগার কি আছে? যা বলছি। মারিয়া একটু ঝাড়ি খেয়ে চলে গেল। বাঁচা গেল, অন্তত শান্তিতে একটু ঘুমাতে পারবো। আর বেশি কথা না বলে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো রাত 8টার দিকে। উঠে ফ্রেশ হয়ে রুমের বাইরে এলাম। দেখি চাচু বসে আছে, তার সাথে কথা বলতে বলতে রাতের খাবারের সময় হয়ে গেল। খাবার খেয়ে আবার ওখানেই বসলাম। সবাই খাবার শেষ করে উঠে এলো। তুই কি কালকে চলে যাবি? কালকে যেতে পারলে তো ভালোই হয়, কিন্তু কলেজ থেকে টিসিতে এখনো আনা হলো না, আর আমাদের বাসায়ও তো কয়েকদিন থাকলিও না। আমার পরীক্ষা রুটিন দিয়ে দেবে অল্প কিছুদিনের মধ্যেই। পরীক্ষা শেষ হলে আবার এসে কয়েকদিন থেকে যাব। তাহলে শুধু কালকের দিনটা থেকে যা। দেখি কি করা যায়। শুধু কালকের দিনটা থেকে যা, তারপর যাস, আমি যাওয়ার ব্যবস্থা করে দেব। আচ্ছা, তাহলে থেকেই যাব। আমি আর কিছু বললাম না, কারণ এতদিন ঢাকায় এসে রয়েছে, চাচুদের কিছুই জানায়নি। আর কালকের দিনটায় তো সমস্যা নাই, থেকে যাওয়া যাবে। আরও কিছুক্ষণ চাচুর সাথে কথা বলে রুমে চলে এলাম। একটু আগে ঘুম থেকে ওঠার জন্য এখন আর ঘুম আসছে না। কি আর করব, ফোনটা নিয়ে ছাদে চলে গেলাম। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনেকটা বেজে গিয়েছে। সেদিনের মতো রাতটা কাটিয়ে পরের দিন সকালে মারিয়ার ডাকে ঘুম ভাঙল। এত সকালে ঘুম থেকে উঠে কি করব? তোর টিসি আনতে যাবে আব্বু। এখনই যাবে নাকি? কোথায় চাচু? আব্বু নিচে আছে, তোর জন্য অপেক্ষা করছে। আচ্ছা যা, আমি আসছি। তাড়াতাড়ি আসিস। আমি শোয়া থেকে উঠে গিয়ে ফ্রেশ হয়ে এসে একেবারে তৈরি হয়ে নিচে এসে দেখি চাচু অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। একসাথে নাস্তা করে চাচুর সাথে প্রথমে আমার কলেজে আসলাম। তারপর স্যারকে অনেক বলার পর বোঝানোর পর আমার টিসি দিতে রাজি হলো। শেষমেশ টিসি নিয়ে গাড়িতে করে আমাকে চাচিদের বাসায় নামিয়ে দিয়ে অফিসে গেল। আমি বাসার ভিতরে ঢোকার সাথে সাথেই মারিয়া এসে বায়না ধরল ঘুরতে যাবে। কি আর করার, আজকের দিনটাই তো, কালকেই তো চলে যাব। মারিয়ার সাথে আবার ঘুরতে বের হলাম। প্রায় 3টা পর্যন্ত ঘোরাঘুরি করে দুপুরে একটা রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে নিয়েছিলাম। ঘোরাঘুরি করে শেষমেশ বাসায় এসে পৌঁছালাম। এই মেয়ে এত ঘোরাঘুরি করতে পারে আর এত কথা বলতে পারে, আমার আগে জানা ছিল না। পুরো মাথাটাই খারাপ করে দিয়েছে। রুমে এসে ফ্রেশ হয়ে ধপাস করে বিছানায় হুমড়ি খেয়ে পড়লাম। একটু পর মারিয়া আবার রুমে এলো। কি রে, ঘুমিয়ে পড়লি নাকি? তুই আবার কি করতে আসলে? কেন, আসতে পারি না নাকি? আসতে পারবি কি করে? এতক্ষণে তো আমার মাথাটা পুরো খেয়ে নিয়েছিস। কি বলি? আমি তোর মাথা খেয়েছি? তা নয় তো কি, পুরো রাস্তা বকবক করে আমার মাথাটা নষ্ট করে দিয়েছিস। এত সুন্দর কিউট একটা মেয়েকে তুই এটা বলতে পারলি? কি কিউট? তুই তো একটা পেতনি। তুই এটা বলতে পারলি? একমাত্র চাচাতো বোনকে ঘুরতে নিয়ে যাওয়ার তোর এত সমস্যা? যা, তোর সাথে আর কোথাও যাব না। আমার সাথে যাবে কেন? তোর তো ঘুরতে যাওয়ার অনেক লোক আছে। অনেক লোক আছে মানে? রাস্তায় দেখলাম তো, রাস্তায় কত ছেলে তোর দিকে তাকিয়েছিল। কোথায় তাকিয়েছিল? তুই হয়তো দেখিসনি, কিন্তু আমি দেখেছি। আমি না থাকলে হয়তো তোকে ওখানেই প্রপোজ করত। হয়েছে, আর পাম মারতে হবে না। আমি মোটেও পাম দিচ্ছি না। হয়েছে, নিচে আয়, ডাকছে। যা তুই, আমি আসছি। আমার সাথে যেতে বলেছে। মারিয়ার মুখের দিকে তাকিয়ে দেখি লজ্জায় লাল হয়ে গিয়েছে। মেয়েরা সত্যি গিরগিটির মতো রং বদলায়। একটু খারাপ বললেই যেমন রাগিনী রূপ ধারণ করে, তেমনি একটু ভালো বা প্রশংসা করলে লজ্জায় মুখ লাল, নীল, হলুদ রং ধারণ করে। যাই হোক, মারিয়ার সাথে নিচে গিয়ে দেখি খাবারের টেবিলে পিঠা ভর্তি করে রেখেছে। এগুলো কার জন্য? একটা গরু এসেছে না আমাদের বাসায়, তার জন্য। কি? আমি গরু? আমি কি তোকে বলছি নাকি? তাহলে কাকে বললেই? আমি যাকে বলেছি সে ঠিক বুঝেছে। আমি আর কথা বাড়ালাম না ওর সাথে,
কারণ যত কথা বলবো ততই আমার মাথা নষ্ট হয়ে যাবে। আমি একটা চেয়ার টেনে বসে পিঠাগুলো খেতে লাগলাম। এর মাঝে শুধু আমার পছন্দের পিঠা। কিরে, রাগ করলি নাকি আমার উপর? আমি আবার রাগ করব কেন? তোকে গরু বলছি সেই জন্য? আরে না, পাগলিরা তো কত কিছুই বলে, তাদের কথা মনে নিলে তো নিজেকে পাগল মনে হয়। কি আমি পাগলি? তা নয় তো কি, পাগলি বললে ভুল হবে, তুই তো পাগলি ম্যাক্স প্রো। কি বললি? তোকে আমি আজ আবার কি ঝামেলা শুরু করলি? এক মুহূর্ত কি ভালো থাকতে ইচ্ছে করে না? সব সময় ঝগড়া আর ঝগড়া। তাহলে ও আমাকে পাগলি বললো কেন? তুই তো ওকে গরু বললি। কই, তখন তো কিছু বলেনি। আম্মু, তুমি ওর হয়ে কথা বলছো? তো কি তোর হয়ে কথা বলবো? আর এখন বেশি কথা না বলে চুপচাপ খাবারগুলো খেয়ে নে। দুজনের একজনও আর কথা বললাম না, চুপচাপ খাবার খেয়ে রুমে চলে আসি। রুমে এসে মিথিলাকে ফোন দিয়ে বললাম কালকে সকালে তৈরি থাকতে, সকালেই বাসার দিকে রওনা দেব। সেদিন রাতেও মারিয়ার সাথে বেশ মজা করেছি। অনেকদিন পর চাচুর সাথে বসে সবাই একসাথে মজা করলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে সবার সাথে বসে খাবার খেয়ে নিলাম। আর বেশি দেরি না করে রুমে এসে তৈরি হয়ে আমার কাপড়গুলো নিয়ে মারিয়াদের বাসার সবাইকে বিদায় জানালাম। চাচু গাড়িতে করে মারুফ ভাইয়ার বাসার সামনে নিয়ে আসলো। বাসার ভিতরে ঢুকে আমার যাবতীয় যা যা ছিল সব কিছুই নিয়ে আর মিথিলাকে নিয়ে বাসার বাইরে আসলাম। আমাদের সাথে আন্টি আর মারিয়া এলো। সবাইকে বিদায় দিয়ে যেই গাড়িতে উঠতে যাব তখনই দেখি মারিয়া কান্না করছে, মারুফ ভাইয়ার বোন। আমি আর গাড়িতে না উঠে সোজা মারিয়ার কাছে চলে এলাম। কি হলো, কান্না করছিস কেন? তুমি সত্যিই চলে যাচ্ছ? আর কখনো আসবে না? আরে আসবো না কেন, সময় পেলেই চলে আসবো। সত্যি বলছো তুমি? আরে হ্যাঁ সত্যি, পরীক্ষা শেষ হলে আবার চলে আসবো তোদের কাছে। এরপরেও কিছুতেই বুঝতে চাইছে না। অনেক বোঝানোর পর গাড়িতে উঠে বাস স্ট্যান্ডে চলে আসলাম। চাচু আমাদের গাড়িতে করে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিয়ে আসলো। তারপর বাসে উঠিয়ে দিয়ে অফিসে চলে গেল। শেষমেশ আবার নিজের এলাকার দিকে রওনা দিলাম। অনেকক্ষণ জার্নি করার পর গন্তব্যে পৌঁছালাম। মিথিলা ওর আব্বুর সাথে বাসায় চলে গেল আর আমি আমার বাসায়। বাসায় এসে সব কিছু নিয়ে রুমে এসে ব্যাগগুলো রেখে ফ্রেশ হয়ে নেই। হালকা কিছু নাস্তা করে এসে ব্যাগ থেকে সব কাপড় নিজের রুমে সাজাচ্ছি। ভাবি এসে আমার সাথে হাত লাগালো। ভাবি, তোমার বোনকে কিছু বলেছিলে? বলেছি, আজ আব্বুকে ফোন করে সব বলে দিয়েছি। ও এখন আর কোনো ঝামেলা করবে না। না করলেই ভালো। তারপর সব কিছু গোছগাছ করে সেদিন রাতটা বাসাতেই কাটিয়ে দিলাম। পরের দিন সকালে উঠে নাস্তা করে আব্বুর সাথে কলেজে আসলাম। আবার নিজের কলেজে ভর্তি হলাম। মিথিলাকে দেখতে পেলাম না, হয়তো কলেজে আসেনি। আমরা বন্ধুরা মিলে, মানে আমি, সাগর আর রাহাত, কলেজের একটা পাশে গাছের নিচে বসে গল্প করছি। সাকিব, তুই কি একটা জিনিস খেয়াল করেছিস? কি? আজ কলেজের সবাই তোর দিকে তাকিয়েছিল। সে যা তাকিয়ে থাকার থাকুক, তাতে আমার কি? শালা, তুমি তো এখন হিরো হয়ে গেছো। সব মেয়েরা এখন লাইন মারার জন্য পেছনে পড়ে থাকবে। কি যে বলিস না। সাগর কিন্তু সত্যি বলেছে, তুই অনেক সুন্দর হয়ে গেছিস। এখন তো আমাদের দিকে কেউ তাকাবে না। এখন একদম পাম মারবি না। সত্যি বলছি। আর বলতে হবে না, নিজেকে কখনো ছোট মনে করবি না। তোদের চেহারা খারাপ নাকি? হ্যাঁ, আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর। হ্যাঁ। আচ্ছা, পরীক্ষার ব্যাপারে কিছু বলেছে কলেজ থেকে? হ্যাঁ, কালকে ক্লাসে বলেছিল। আর 1 মাসের মতো আমাদের হাতে আছে পড়ালেখা করার জন্য, তারপরে পরীক্ষা। তাহলে তো আর বেশি সময় নেই, পড়ালেখা শুরু করে দিতে হবে সেই স্পিডে। আমাদের স্পিড আর হবে না, সেই ফললো ফেল না ফললো ফেল। কেন, তোরা কি খারাপ ছাত্র নাকি যে ফেল করবে? খারাপ ছাত্র হয়তো না, কিন্তু বাসা পড়তে তো হবে। বাসা তো পড়তে বসি না, তাহলে পাস করবো কিভাবে? আগে পড়তে বসিস নি, কিন্তু এখন বসবি। আর মাথায় রাখিস, এবার সাদিয়ার থেকেও ভালো রেজাল্ট করতে হবে। এটা তো হয়তো আমাদের দ্বারা হবে না, সাদিয়া তো সবসময় পড়ে। সব সময় পড়লে আমরাও পারবো। হ্যাঁ, ঠিকই বলেছিস, ভালো করে পড়তে হবে, না হলে আব্বু আম্মুর স্বপ্ন পূরণ হবে না। সবাই একসাথে একজোট হয়ে পড়ালেখা করতে হবে। আর আমরা কিন্তু এরপরে একই ভার্সিটিতে ভর্তি হব, এটা আগেই বলে রাখছি। চেষ্টা করব।
ওদের সাথে কথা বলতে বলতে হঠাৎ একটা মেয়েকে দেখে চোখ আটকে গেল। বুকের মাঝে চিনচিন করে ব্যথা অনুভব করছি। হ্যাঁ, আমি সাদিয়াকেই দেখছি। অনেক পরিবর্তন হয়েছে, আর হয়তো আগের থেকেও অনেক সুন্দর হয়েছে। ওর বান্ধবীদের সাথে বসে হাসাহাসি করছে। সাদিয়ার চোখে চোখ পড়তেই আমি সাদিয়ার থেকে চোখটা সরিয়ে নিলাম। এই সাগর, আমি বাসায় চলে যাচ্ছি। কেন? ওই দেখ কে। সাদিয়া? হ্যাঁ। সাদিয়া থাকলে তাতে তোর সমস্যা কোথায়? সেটা তুই বুঝবি না, তোরা থাক, বিকেলে দেখা হচ্ছে আবার। আমি আর ওখানে দাঁড়িয়ে না থেকে সোজা গেট দিয়ে বাইরে চলে এলাম। ওদিকে আমি সাগরদের কাছ থেকে উঠে চলে আসার পরেই সাদিয়া ওদের কাছে গিয়ে, কিরে, শুনলাম মিথিলা নাকি বাসায় এসেছে? এসেছে তো। বাসায় এসেই আবার আমার নামে বিচার দিয়েছে? ওহো, না না, মিথিলা বলেনি, ওই সাকিব কাইল্লা বলে দিয়েছে। তোর অহংকার কি কোনোদিনও শেষ হবে না? আমার আবার অহংকার আছে নাকি? তুই যা তো এখান থেকে। আমি কি তোদের এখানে থাকতে এসেছি? আর হ্যাঁ, একটা কথা জানার ছিল। কি কথা? তোদের সাথে যে একটু আগে সুন্দর করে ছেলে বসেছিল, ওইটা কে রে? আমরা জানি না। তোদের সাথে বসে কথা বললো আর তুই বলছিস জানিস না? আমরা জানি না। বললে সমস্যা কি তোদের? আমাদের কলেজে নতুন এসেছে নাকি? আগে তো কখনো দেখেছি বলে মনে হয় না। নতুন, তবে আমরা পুরাতন। সেটা কিভাবে? এত কিছু জেনে তোর কোনো কাজ নেই, যা তুই। ভাব তো তোদেরও কম হয়নি দেখছি। আমরা মোটেও ভাব নিচ্ছি না, শুধু তোকে বলা প্রয়োজন মনে করছি না। বুঝতে পেরেছি, তোদের চিঙ্গিস খান এসেছে তো, তাই ভাব বেড়ে গিয়েছে। ঠিকই বলেছিস, সাকিব আসতে আমাদের দাম বেড়ে গিয়েছে। শুধু বাসে আসেনি, এই কলেজে ভর্তি হয়েছে। কবে ভর্তি হয়েছে? আজকে একটু আগে। কোথায় দেখলাম না তো? তুই দেখবি কিভাবে? তোর সামনে থাকলেও তো দেখতে পারিস না। কলেজে আসলে তো দেখতে পাবো। ও কলেজে এসেছিল। কোথায়? তুই যে ছেলেটার কথা বললি না একটু আগে। কোনটা? তোদের সাথে বসেছিল ওইটা? হ্যাঁ, ওইটাই সাকিব। মানে ওইটা সাকিব? হ্যাঁ, ওটাই সাকিব। তোর বিশ্বাস না হলে কিছুই করার নেই। সাদিয়া আর কোনো কথা না বলে ওর বান্ধবীদের কাছে ফিরে যায়। আর এদিকে আমি বাসায় এসে নিজের রুমে চলে এলাম। আজ অনেকদিন পর আবার সাদিয়াকে দেখতে পেলাম। হয়তো এখন থেকে প্রতিদিনই দেখা হবে। দেখা হলেই বাকি, ও থাকবে ওর মতো আর আমি থাকবো আমার মতো। এসব ভেবে আমার এখন আর কোনো কাজ নেই, শুধু শুধু সময় নষ্ট করা। আমি ফোনটা নিয়ে মিথিলাকে ফোন দেই। কিরে, কোথায় তুই? আমি তো বাসায়। কেন? কিছু না। আজ কলেজে আসলি না কেন? আমি আজকে যেতে চেয়েছিলাম, আব্বু বলল কাল থেকে যেতে, তাই আর কি। আমি আজকে গিয়েছিলাম এবং ভর্তি হয়ে এসেছি। আমি কাল থেকে যাব। আচ্ছা, তাহলে একসাথেই যাব। বিকেলের দিকে বাসায় একা একা ভালো লাগছে না। কিছুক্ষণ বসে টিভি দেখলাম। এখন ভাবির সাথে তেমন একটা কথা বলতেও ইচ্ছে করে না। রুমে এসে ফোনে গেম খেলতে খেলতে হঠাৎ সাগরের ফোন আসলো। কি আর করার, বাইরে থেকেই না হয় একটু ঘুরে আসি। সারা বিকাল ওদের সাথে ঘুরে আড্ডা দিয়ে সময় পার হয়ে গেল। সন্ধ্যায় বাসায় এসে পড়তে বসেছিলাম। সেদিনের রাতটা পার করে সকালে উঠে নাস্তা করে কলেজের দিকে রওনা দিলাম। আমি আর মিথিলাকে ফোন দিয়ে আসতে বললাম। আমি কলেজে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই মিথিলা চলে আসলো। আমি, সাগর, রাহাত আর মিথিলা একসাথে বসে আছি। কিরে মিথিলা, তোর প্রাণের বান্ধবীর কি অবস্থা? কে আমার প্রাণের বান্ধবী? কেন, সাদিয়া? ওর সাথে আমার আর কোনো সম্পর্কই নেই। কেন রে? আগে তো ওকে ছাড়া কিছুই বুঝতে না, সব সময় ওর পিছে পিছে ঘুরতি, এখন আবার কি হলো? তুই জানিস না কি হয়েছে? হ্যাঁ। তাহলে আবার বলছিস কেন? এমনি ইচ্ছে হলো তাই। ওর কথা আর আমার সামনে বলবি না। এসব কথা বাদ দে এখন। আর তোর ঢাকায় কেমন কাটলো? ভালোই কেটেছে। আমরা কয়েকজন বসে কথা বলতে বলতে হঠাৎ দেখি সাদিয়া আর ওর বান্ধবীরা আমাদের এদিকেই আসছে। দূর থেকেই সাদিয়া আমার দিকে তাকিয়ে আছে। আমিও একবার খেয়াল করে অন্য দিকে মুখ ঘুরিয়ে রাখলাম। সাকিব, ওই যে সাদিয়া আসছে। আসছে দে, আর এখানে আসলে চুপচাপ বসে থাকবি, কোনো কথা বলবি না, ভয় নেই কোনো। আমরা আমাদের মতো কথা বলছি। সাদিয়া আমাদের কাছে এসেই, কিরে, এতদিন কোথায় ছিলি? ঢাকায় ছিলাম, কাকুদের বাসায়। কেন? ঘুরতে। ঘুরতে গিয়েছিলি নাকি আমাকে ভয় পেয়ে চলে গিয়েছিলি? তোকে ভয় পাওয়ার কি আছে? তোর সাথে একটু কথা আছে, এদিকে আয়।
আমার তোর সাথে কোনো কথা নেই। কিন্তু আমার আছে। যা বলার এখানেই বল। তোকে আসতে বলেছি। মিথিলা কোথাও যাবে না। সাদিয়া আমার কথার কোনো উত্তর দিল না, শুধু মুখের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। তুই তাহলে সাকিব? হ্যাঁ। সাদিয়া ঠিকই বলেছিল, তুই বদলে গেছিস। তো কিছু না। মিথিলা, এদিকে আয়, কথা আছে। মিথিলা কোথাও যাবে না। এত জরুরি হলে এখানেই বল, আর না হলে যা। মায়াও সেই একই কাহিনী করলো। আমার দিকে একবার তাকিয়ে আবার মিথিলার দিকে তাকালো। চল আমরা ক্লাসে যাব। চল, এখানে ভালো লাগছে না। আমরা ওখান থেকে উঠে ক্লাসে চলে আসলাম। সাদিয়া ওর বান্ধবীরা ব্যাকআপ বনে ওখানেই দাঁড়িয়ে আছে। থাক, তাতে আমাদের কি। আমরা ক্লাসে এসে সবাই একসাথে বসলাম। একসাথে বলতে পাশাপাশি। আমি আবার ফিরে আসতে কলেজের স্যার ম্যাডামরা অনেক খুশি হয়েছে, যদিও তারা আমাকে আগে থেকেই ভালোবাসত। কিন্তু তখন তো কালো ছিলাম, তবুও তারা আমায় অনেক ভালোবাসত, সেটা আপনাদের আগেই বলেছি। ক্লাসে স্যার এসে ক্লাস নিতে শুরু করলো। একে একে সবগুলো ক্লাস চলছে। প্রতিটা ক্লাসই মন দিয়ে করছি। মাঝে মাঝে সাদিয়ার দিকে তাকিয়ে দেখে আমার দিকে তাকিয়ে আছে। দুজনের চোখে চোখ পড়তেই আবার চোখ সরিয়ে নেই। যাই হোক, সবগুলো ক্লাস শেষ করে আমরা সবাই একসাথে বাইরে বের হলাম। এখন কি বাসায় চলে যাবি নাকি? তাহলে আর কোথায় যাব? মানে যদি কোথাও ঘুরতে যাস তাই বললাম। না, এখন আর কোথাও যাব না। সামনে পরীক্ষা, সেইভাবেই প্রিপারেশনটা নিতে হবে। আর এখন একটু ঘোরাঘুরি কমও করতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছিস। তাহলে সবাই বাসায় চলে যা। তুই কোথায় যাবি? বাসায় যাব। এমনভাবে বলছিস যেন আমরা চলে গেলে তুই কোথাও যাবি। আরে না, আমরা যে যার মতো করে বাসার দিকে রওনা দিলাম। এর মাঝে সাদিয়াকে আর দেখতে পাইনি। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানার উপরে একটা বই নিয়ে পড়তে শুরু করেছি। পড়তে বসেছিস? ভিতরে আসো। তোর থেকে একটা কথা জানতে এলাম। হ্যাঁ, বলো। সাদিয়া আজকে কিছু করেছে নাকি? না, তেমন কিছু করেনি, তবে আমি না থাকলে হয়তো মিথিলাকে কিছু বলতো। ওকে নিয়ে আব্বু আম্মু একটু চিন্তায় আছে। কেন? দেখিস না কিভাবে চলাফেরা করে, সম্পূর্ণ অন্যরকম হয়েছে। ওকে এতবার করে বলা হয়েছে যে বাজে লোকেদের সাথে মিশবি না, তাও একটা কথা শুনে না। ওর কানের ছিদ্র থাকলে তো শুনবে। আর হ্যাঁ, তোকে একটা কথা বলার ছিল। কি? সাদিয়া তোর সাথে ওরকম বাজে একটা কাজ করার পরও এখানে এসে ক্ষমা চেয়েছিল। সবাই ক্ষমা করলো, আম্মু কিছুতে ওকে সহ্য করতে পারছে না। এখনো সাদিয়ার সাথে কথা বলে না। তো আমি এখন কি করতে পারি? আম্মুর মনে চায়নি তাই কথা বলে না। সেটা তো আছেই, কিন্তু আম্মু বলেছিল তুই যদি ভালোভাবে বাসায় ফিরে আসিস তাহলে শুধু ওর সাথেই কথা বলবে। এখন তুই তো চলে এসেছিস, তুই যদি আম্মুকে একটু বলিস তাহলে। তুমি পাগল হয়েছো? ওই মেয়ের জন্য আমি আম্মুর কাছে সাফাই করব? আমি জানি যে ও অনেক বড় অপরাধ করেছে, শুধু আমি না, সবাই জানি এটা। যাই করুক, ও তো আমার বোন। ছোট থেকে ওকে মানুষ করেছি, ওর সাথে থেকেছি। বিশ্বাস কর, এতটাও খারাপ না। বাজে লোকের সাথে মিশে আজ এরকম পরিণতি। তা আমাকে কি করতে হবে? তেমন কিছু না, ও তো আমার বোন, আমারও তো ওকে দেখতে ইচ্ছে হয়। দেখতে ইচ্ছে হলে বাসায় গিয়ে কিছুদিন থেকে আসো। সেটা তো পারি, কিন্তু ও এখানে এসে থাকতে চায় না, শুধু আম্মুর জন্য। তুই যদি আম্মুকে বলে দিস ওকে ক্ষমা করতে, তাহলে একটু আমাদের এখানে এসে থাকতে পারতো। ওর মতো মেয়ে এখানে না আসাই ভালো, শুধু শুধু ঝামেলা বাড়ানো। ভাবি কিছুক্ষণ আবার মুখের দিকে তাকিয়ে থেকে চলে গেল। হয়তো আমার এমন কথায় কষ্ট পেয়েছে। কষ্ট পাবারই কথা। নিজের বোনকে বাবার বাড়িতে গিয়ে দেখা আর শ্বশুর বাড়িতে এনে আদর যত্ন করা অনেক পার্থক্য। ভাবির আব্বু আম্মু যে কোনো সময় আসতে পারে না, আর ভাবিও তার ইচ্ছে মতো যেতে পারে না। তারও তো সবাইকে দেখতে মন চায়। যাই হোক, দেখি আম্মুকে বলে। তবে সাদিয়ার সাথে বোঝাপড়া করব আমি, কিন্তু আমার জন্য আমার পরিবারের মধ্যে তো কোনো ঝামেলা সৃষ্টি হতে দিতে পারি না। আমি রুম থেকে বেরিয়ে ভাবির রুমের কাছে যেতেই অনেকটা চমকে উঠলাম। ভাবির রুমের মধ্যে কান্না চলছে, হয়তো একটু বেশিই কষ্ট পেয়েছে। অনেক আশা নিয়ে এসেছিল আমার কাছে। আমি ভাবির রুমে ঢুকতে গিয়ে কেমন করে গেলাম না। আমি সোজা আম্মুর কাছে চলে এলাম।
এসে আম্মুকে অনেক বোঝালাম, কিন্তু কিছুতেই বুঝতে চাচ্ছে না। আবার ওদিকে ভাবিও মন খারাপ করে আছে। কি করি এখন? শেষমেশ আম্মুকে অনেক কষ্টে রাজি করিয়েছি। তারপর ভাবির রুমে এসে ভাবিকে বিষয়টা বললাম। কথাটা শুনে ভাবি হয়তো একটু স্বস্তি পেয়েছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে আসলাম। রাহাত আগেই এসেছিল, আর সাগরকে ফোন দিতেই ও চলে আসলো। মিথিলাও এসে পড়েছে। সবাই একসাথে এক কোনায় দাঁড়িয়ে আছে। কলেজে এসে একটা জিনিস খেয়াল করলাম, আজ সাদিয়াকে কোথাও দেখতে পেলাম না। ওর বান্ধবীদের মধ্যে শুধু রিয়াকে দেখতে পেলাম। হয়তো সাদিয়া কোথাও গিয়েছে, তাই আসতে পারেনি। যাই হোক, কলেজের সময় হয়ে যাওয়াতে আমরা সবাই ক্লাসে চলে গেলাম। ক্লাসে স্যার চলে আসলো। ক্লাস শুরুর ঠিক 15 মিনিট হবে হয়তো, তখন সাদিয়া কোথা থেকে যেন দৌড়ে ক্লাসরুমের সামনে এলো। মনে হচ্ছে অনেক দূর থেকে দৌড়ে এসেছে। কিছু হয়েছে নাকি? আসবো স্যার। এতক্ষণ কোথায় ছিলে? একটু কাজে আটকে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেল। আর যেন এরকম না হয়। সামনে পরীক্ষা, ক্লাস মিস করা যাবে না। যাও, সিটে গিয়ে বসো। সাদিয়া আর দাঁড়িয়ে না থেকে ওর বান্ধবী রিয়ার কাছে গিয়ে বসলো। আজ সাদিয়াকে সম্পূর্ণ অন্যরকম লাগছে। কেমন যেন ভয় ভয় একটা ছাপ মুখে ভেসে উঠেছে। কিন্তু কি এমন হলো যে তার জন্য সাদিয়া এত ভয় পেয়ে আছে? আর কলেজে এত লেট করে আসলো? আগে তো কখনো এরকম করেনি। যাই হোক, আমি আবার ক্লাসের দিকে মন দিলাম। প্রতিটি ক্লাসের মধ্যে সাদিয়া অন্যমনস্ক। মনে হচ্ছিল যেন চেষ্টা করছে ক্লাসে মন দিতে, কিন্তু কোনো একটা কারণে সেটা হয়ে উঠছে না। ক্লাস শেষ করে আমরা বাইরে বের হলাম। তখন দেখলাম সাদিয়া তড়িঘড়ি করে ক্লাস থেকে বের হয়ে দ্রুত গাড়িতে উঠে বাসার দিকে রওনা দিল। কিরে, আজ সাদিয়ার হয়েছেটা কি? কি জানি, কিছুই বুঝি না। আমাদের এখন ওর বিষয় নিয়ে কথা না বললেই ভালো হয়। তবুও আজ একটু অন্যরকম লাগছিল। কলেজেও দেরি করে আসলো, আবার ক্লাসের মধ্যেও যেন ছটফট করছিল। তোকে এখন ওকে নিয়ে অত ভাবতে হবে না। আচ্ছা, আজকে একটু রেস্টুরেন্টে গেলে কেমন হয়? এখন? হ্যাঁ।